আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন, কেমন আছো তোমরা সবাই? আমাদের প্রিয় ভাই বোনরা, আশা করি আপনারা সবাই অনেকেই ভালো আছেন, অনেক সুস্থ আছেন। ঠিক আছে, তো আজকে আমরা এশিয়ার ম্যাপ অ্যানালাইসিসের আবার ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই একটু জানাবেন যে আমাদের লাইভ কি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা। আমাদের ভাই বোনেরা যারা যুক্ত হচ্ছেন আজকের লাইভ ক্লাসটাতে, ঠিক আছে, অনেক দিন পর আবারও আপনাদের মঈন স্যার আপনাদের সামনে হাজির হয়েছে আরেকটা লাইভ ক্লাস নিয়ে। তো আপনারা একটু কষ্ট করে জানাবেন আমাদের লাইভ ক্লাসটা কি ক্লিয়ার কিনা, এবং লাইভ ক্লাসটা ক্লিয়ার করলে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন যে ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, আমাদের সাথে যুক্ত হচ্ছে রনি রয়, আর যারা যারা যুক্ত হচ্ছেন প্রিয় স্যারেরা, প্রতিদিনের মতোই আজকেও কিন্তু ব্যতিক্রম নয়। আজকে আমাদের এশিয়ার ম্যাপের আবার যে বাকি অংশটুকু রয়ে গিয়েছিল সেটার অ্যানালাইজ হবে ইনশাল্লাহ। তো আপনারা কি করবেন, আপনারা আজকের ক্লাসটা যত বেশি সম্ভব সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, এবং শেয়ার করে আজকে কমেন্ট একটু লিখে দিতে হবে যে স্যার শেয়ার ডান। সবাই একটু লিখে দিতে হবে স্যার শেয়ার ডান। সবাই একটু লিখে দিতে হবে স্যার শেয়ার ডান। ওকে, ওয়ালাইকুম আসসালাম ইমরান। ওয়ালাইকুম আসসালাম ইমরান স্যার। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ওকে, আমাদের সাথে রনি রনি যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ সবাই যারা যুক্ত হচ্ছেন, যারা অনেক দিন ধরে অপেক্ষা ছিলেন মঈন স্যারের ক্লাসের জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমাদের আজকের লাইভ ক্লাস আমরা শুরু করবো এখনই। কিন্তু আমাদের সবাইকে যুক্ত হয়ে যেতে হবে, ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন দিয়ে দেন খুব দ্রুত। আর আজকের ক্লাসটা মিনিমাম 5টা করে শেয়ার করে আমাদের শেয়ার ডান লিখে ফেলেন, ঠিক আছে? যে ইমরান স্যার শেয়ার ডান, মাশাল্লাহ। ওকে, মিস জাকিয়া আক্তার বলছেন ক্লিয়ার স্যার। ওকে, ক্লাস ক্লিয়ার, একদমই ঝকঝকে হবে ইনশাল্লাহ আজকের ক্লাসটা। আজকে সবাই একটু কষ্ট করে, যেহেতু আজকে এশিয়ার ভয় নিয়ে আমাদের সকল দুশ্চিন্তা আজকের ক্লাসটাতে ইনশাল্লাহ শেষ হবে, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আজকে, প্রচুর পরিমাণে। আমরা চাই আজকে প্রচুর পরিমাণে শেয়ার হোক। ওকে, আর কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ। ওকে, রাসেল বিন আব্দুল খালেক ভাই আমাদের যুক্ত আছেন, বলেছে স্যার সন্ধ্যা থেকে আজকে ক্লাসটার অপেক্ষা করছি, মাশাল্লাহ। আপনাদের অপেক্ষার জন্যই কিন্তু আমাদের আশা, ঠিক আছে? তো আমাদের এই নতুন নতুন সিস্টেমে আমাদের আবার ক্লাসগুলো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নুসরাত জাহান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি স্যার, আপনিও আশা করি ভালো আছেন। খাতা কলম নিয়ে বসে আছি, খাদিজা আক্তার বলেছেন। অনেক অনেক ধন্যবাদ বোন। আমাদের যারাই যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম আজকের ক্লাসটা মঈন স্যারের জন্য সবাই 5 শেয়ার ডান করতে হবে, যে 5 ডান সবাই কমেন্ট করতে হবে যে স্যার আজকে 5 ডান। আজকে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই একটু দ্রুত। আর আপনারা জানেন আমাদের আগস্ট মাসেই কিন্তু আমাদের যে সার্কুলারটা, বহুল প্রতীক্ষিত যে সার্কুলারটা, সেই সার্কুলারটা কিন্তু আপনারা জানেন যে আজকে হবে, ঠিক আছে? একজন বলছেন স্যার গরম লাগে না। আসলে আমরা যে রুমের সেটআপে আছি এখানে আমার রীতিমতো শীত লাগছে, ঠিক আছে? এত পরিমাণে এখানে এয়ার কন্ডিশন করা। তো যাক আলহামদুলিল্লাহ, আশা করি যে এখন ঠান্ডা মেজাজে আপনাদের সাথে ক্লাসটা করাতে পারবো। মূলত আমি শার্ট পরেই ক্লাস শুরু করতে চেয়েছিলাম, কিন্তু রুমটা এত ঠান্ডা হয়ে গিয়েছে অফ করার পরেও, তো যেটার উপরে এটা পড়া হয়ে গেছে আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, শেয়ার করছেন স্যারেরা। আজকের ক্লাসটাতে এশিয়ার যত ভয় আছে সবগুলোই দূর করব ইনশাল্লাহ। তো সবাই বেশি করে দেরি করার সময় নেই, আমরা একটু পরে ক্লাসে চলে যাব। মাশাল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সবাই অবশ্যই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, এবং আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে কষ্ট করে আজকের ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য জানিয়ে দেবেন, ঠিক আছে? আমরা জানি যে আমাদের এশিয়ার যতগুলো ম্যাপ অ্যানালাইসিস নিয়ে ঝামেলা ছিল, যেমন আমরা এশিয়ার মধ্যে আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের এশিয়ার যেই প্রথম যে অংশটা দক্ষিণ পূর্ব এশিয়া দূরপ্রাচ্য নিয়ে আমরা আলোচনা করেছি। দক্ষিণ এশিয়ার অংশটা থেকে একটু ঝালাই করে বা নতুন করে শুরু করে আমরা আজকের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটাতে ইনশাল্লাহ আমাদের এশিয়ার ভয়টা আর থাকবে না। আমাদের প্রিয় ভাই বোনেরা যারা কষ্ট করে এতদিন পর্যন্ত চেষ্টা করছেন যে একটা হালাল রিজিকের ব্যবস্থা হোক, একটা সুন্দর জীবনের ব্যবস্থা হোক, আল্লাহ করে দিক সেটা। যারা কষ্ট করছেন, দিনরাত খাটছেন, পড়াশোনা করছেন, তাদের সময়টা আর অপচয় করতে চাচ্ছি না। আশা করি আপনারা সবাই শেয়ার করে দিয়েছেন বা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো সেটার জন্য আপনাদেরকে কষ্ট করে এই লাইভ ক্লাসটা আর খুঁজে পেতে হবে না, আপনাদের ওয়ালের মধ্যেই থাকবে। সারাদিন আমরা কত ধরনের হাবি জাবি শেয়ার দিতেই থাকি, ঠিক আছে? তো আশা করি আপনাদের এটা অনেক কাজে আসবে। ওকে ওকে ওকে, রাজিয়া সুলতান বলছে মঈন স্যার আপনি যান, কি বলছেন, সকিনা স্যারের মতো হারিয়েছেন না। না, মূলত সাইদুল স্যারের সাথে একটা আত্মার সম্পর্ক আছে। হ্যাঁ, গতকালকে রাত অনেক হয়ে গেছে, তখন হঠাৎ করে সাইদুল স্যার কল দিলেন, বলেন মঈন তুমি তো একটু ঝামেলার মধ্যে আছো, কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করো, আমাদের স্টুডেন্টগুলো তোমাদেরকে চাচ্ছে।
তো এই যে একটা বিষয়, স্যার প্রতিনিয়ত খোঁজ খবর রাখা বা আপনাদের কোন জিনিসগুলো লাগবে সেগুলোর প্রতি তার যে একটা আকর্ষণ, তো এটাই আমি স্যারের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই, সাইদুল স্যারের জন্য, এবং আপনাদের জন্য দোয়া রাখি, আমার জন্য দোয়া করবেন যেন এই ক্লাসগুলো অনেক অনেক সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়ে আনতে পারি। ওকে, 2টা শেয়ার ডান বলেছেন কে? রাজিয়া সুলতানা বোন। আমাদের সবাই একটু কষ্ট করে বেশি বেশি শেয়ার করতে হবে আজকের ক্লাসটাতে, ঠিক আছে, যেন আজকের ক্লাসটাতে আমরা সবাই মিলে খুব এনজয় করতে পারি। ওকে, তাহলে চলে আসি আমরা আজকের এশিয়ার ক্লাসটাতে। আমরা প্রথমেই কিন্তু ক্লাসের সময় কিন্তু সবাইকে বলে দেই যে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে, আমাদের কমিউনিটিটা কত বড় সেটা যেন জানিয়ে দেয়। তাহলে আমি একটু দেখতে চাই যে কারা কোন জেলা থেকে যুক্ত হয়েছে। এর মধ্যে আমরা আশা রাখি যে আমাদের সব যে বন্ধু বান্ধবরা আছে বা ফ্রেন্ড সার্কেলরা আছে তারা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, মাশাল্লাহ। এটা কি বলেছেন? মেজবাউল আমিন বলেছেন স্যার পাঁচটা শেয়ার করেছি, মাশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে ক্লাস শিডিউল যেগুলো আছে, গাজীপুর থেকে একজন যুক্ত হয়েছেন, এই ক্লাস শিডিউলগুলো চলবে ইনশাল্লাহ। এখন আরও বেশি পরিমাণে মঈন স্যারের ক্লাস পাবেন, অনেক সুন্দর সুন্দর টপিকগুলো গুছানো আকারে আমরা ক্লাস পাবো। আপনাদের জন্য আরেকটা খুবই সুন্দর একটা দিক নির্দেশনা, সেটা হচ্ছে এই যে সাধারণ জ্ঞান বা জিকে যেটাকে আমরা বলি না কেন, এই জিকেতে প্রথমত আপনাকে জানতে হবে আপনি কি পড়বেন না। কারণ আপনি ধরেন 10 থেকে 20তম গ্রেড, অথবা আপনি প্রাইমারি নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, অথবা ধরেন আপনি যে আমাদের যে সার্কুলারগুলো আসে 10 থেকে 20তম গ্রেডের মধ্যে যে কোনো একটা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, সেটার কিন্তু একটা আলাদা একটা সিলেবাস বলতে আমি বুঝাই যে সেটার প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন। কিন্তু যখন আপনি আরেকটু হায়ার স্ট্যান্ডার্ডের চাকরিগুলোর প্রিপারেশন নেবেন, তখন দেখবেন যেমন জবের, বিসিএসের হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক, ব্যাংকের এডি হোক, তখন আপনাকে কিন্তু ডিটেলসে পড়াশোনা করতে হবে। তো প্রিয় ভাই বোন, আমরা আশা রাখি যে আজকের ক্লাসটাতে আপনারা সবাই খুব সুন্দরভাবে ইজি ওয়েতে এই ক্লাসগুলো করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা আর দেরি না করি, মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাই একটু শেয়ার করে দেবেন। এস এম ইব্রাহিম খালিল আছেন আমাদের সাথে, বনি একটা শেয়ার করেছি 6টা, মাশাআল্লাহ বোন আমাদের। আচ্ছা, হাসনাত আছেন আমাদের সাথে, সাথী বোন আছেন আমাদের সাথে, পরিবর্তন হতে হবে। ওয়ালাইকুম আসসালাম ভাই। পটুয়াখালী থেকে আমাদের রাসেল বিন আব্দুল খালেক ভাই আছেন, বগুড়া থেকে আছেন মেজবাউল আলম, মাশাআল্লাহ। জহিরুল ইসলাম আছেন, ওকে, পটুয়াখালী থেকে। শারমিন আছেন নারায়ণগঞ্জ থেকে, মোহাম্মদ ইবনে নোয়াখালী থেকে, খুলনা থেকে অনেকে যুক্ত হয়েছেন, যেমন নিভান, প্রতিমা সাহা, মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছেন। তারপরে আছেন পঞ্চগড় থেকে সুলতান আলী, হিমেল আহমেদ সুনামগঞ্জ থেকে, নেত্রকোনা থেকে, রাজশাহী থেকে সুমি ইসলাম, মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ থেকে। এই দেখেন এত এত জেলার মানুষ, কেউ কিন্তু বসে নাই, সবাই দৌড়াচ্ছে। তাহলে আপনি যিনি এখন আমাকে দেখছেন, এই বর্তমান সময়ে আমাকে দেখছেন, আপনাকে দৌড়াতে হবে ভাই, আপনাকে অবশ্যই স্যার দৌড়াতে হবে যেন আপনি পিছিয়ে না পড়েন, ঠিক আছে। মাথায় রাখবেন যে সবচেয়ে বেশি দ্রুত দৌড়ায় এবং যে সবচেয়ে বেশি কন্টিনিউয়াসলি দৌড়াতেই থাকে সেই কিন্তু তার গন্তব্যে পৌঁছায়, ঠিক আছে। তাহলে আমরা আর দেরি না করি, 300+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা প্রথম কোশ্চেনটা, এশিয়ার ম্যাপ অ্যানালাইসিস নিয়ে, যেহেতু আমাদের আজকের ক্লাস এশিয়ার ম্যাপ অ্যানালাইসিসের বিষয়টা নিয়ে একটু কথা বলে রাখি। আমরা অলরেডি কোন কোন জায়গাগুলো শেষ করেছি বা পড়েছি সেটা সম্পর্কে একটু জানুন। আমরা কোন কোন জায়গাগুলো আগে পড়েছি, যেমন আমরা এই অংশটা পড়েছি স্যার, মনে আছে হয়তো, দূরপ্রাচ্যের দেশগুলো নিয়ে আমরা পড়াশোনা করে ফেলেছিলাম। দূরপ্রাচ্য বা যেটাকে আমরা ফার ইস্ট বলে থাকি, দূরপ্রাচ্য নিয়ে আমাদের পড়াশোনা অলরেডি হয়ে গেছে, ডান। আমরা পড়াশোনা করেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে পড়াশোনা করেছিলাম, দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। এই দুইটা খুব ভালোভাবে হয়েছিল আমাদের, আমার যতটুকু মনে আছে আমাদের এই দুইটা খুব ভালোভাবে হয়েছিল। আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব, আজকে আমরা সাউথ এশিয়ার একটু বেসিক জিনিস সম্পর্কে জানবো, আমরা মধ্য এশিয়াটা সম্পর্কে একটু জানবো, এবং আমরা এই অঞ্চলটা পারস্য উপসাগরীয় অঞ্চল এবং জাজিরাতুল আরব, এই টোটাল 1টা 2টা 3টা 4টা সেক্টর সম্পর্কে খুব ভালোভাবে ইজি ওয়েতে জানার চেষ্টা করব। গাইবান্ধা ঝিনাইদহ থেকে অনেকে যুক্ত আছেন, মাশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন স্যার, যে জীবনে যখন বড় হতে চাবেন বা জীবনে কিছু ভালো পেতে চাবেন, সেটাতে কোনো শর্টকাট নাই। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো প্রত্যেকটা জিনিস শর্টকাটে শেখাচ্ছেন। শর্টকাটে শেখানোর বিষয়টা কি? শর্টকাটে আপনি প্রত্যেকটা দেশ মনে রাখতেছেন, কিন্তু সেগুলো মনে রাখার জন্য যেন ভুলে না যান, সেগুলোর জন্য কিন্তু আমরা কিছু কিছু শর্টকাট দিয়ে থাকি। কিন্তু পার্সোনালি আমি শর্টকাট জিনিসটাকে পছন্দ করি না। কারণ হচ্ছে আপনি যখন ম্যাপ অ্যানালাইসিস করে বুঝে বুঝে পড়বেন, এগুলো আপনার মাথায় একদম আজীবনের জন্য স্টোর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা সবাই এটা সম্পর্কে একদম ক্লিয়ার। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, একজন ভাই বলেছেন, আমাদের একজন স্যার বলেছেন যে ভাগ্য থাকা লাগে, মাশাআল্লাহ। ভাগ্যটা কোথা থেকে হবে? ভাগ্যটা হবে অবশ্যই সৃষ্টিকর্তা কর্তৃক। ভাগ্যটা কিন্তু ফিক্সড না যে এটাই হবে আপনার সাথে। আপনার দোয়া, আপনার প্রার্থনা, সৃষ্টিকর্তার প্রতি আপনার সম্পর্ক, ভালো সম্পর্কটা কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ভালো সময় পাওয়ার জন্য সৃষ্টিকর্তার সাথে একটা ভালো সম্পর্ক থাকা উচিত।
তাহলে আশা করি আপনারা আপনাদের যে সৃষ্টিকর্তা প্রত্যেকের যেই রব আছে প্রত্যেকের রবের সাথে আমাদের রবের সাথে সবাই ভালো সম্পর্ক রাখবেন, দেখবেন আপনাদের তাকদির, রিজিক এবং ভাগ্য ইনশাল্লাহ ভালো হবে। তাহলে চলেন আমরা আর দেরি না করি, অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, তাহলে আমরা ডিরেক্ট আজকের প্রশ্নে আসি। আমাদের এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে, দূরপ্রাচ্যের দেশ 9 কোনটি, দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এটা থেকে শুরু করব। আবার যারা যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করেন, এই অঞ্চলটার এই প্রশ্নটা থেকে আমাদের আজকের পড়াশোনা শুরু হবে। তাহলে প্রিয় স্যার সবাই একটু কমেন্ট করবেন যে দক্ষিণ এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত নয়। সবাই একটু কমেন্টে আনসার জানাতে থাকেন। কমেন্টে আনসার জানাতে জানাতে আমি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেবো, আপনারা খাতা কলম নিয়ে সেগুলো একটু নোট ডাউন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আশা করছি। আচ্ছা, স্থলবেষ্টিত বিষয়টা কি? স্থলবেষ্টিত, 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 এই যে স্থলবেষ্টিত শব্দটা, যেটাকে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল্যান্ডলক, ল্যান্ডলক। এই ল্যান্ডলক বা স্থলবেষ্টিত মানে হচ্ছে এমন একটা দেশ যেটার চারপাশে কোনো সমুদ্র নেই, কোনো সমুদ্র নেই, কোনো জলাশয় নেই, কোনো জলাশয় বলতে কোনো বর্ডার লাইনের মধ্যে তার কোনো সমুদ্র নেই। তাহলে এমন যে দেশগুলো আছে সেগুলোকে আমরা ল্যান্ডলক বা স্থলবেষ্টিত রাষ্ট্র বলি। আশা করছি আপনারা সবাই কমেন্ট করেছেন। ওকে, সবাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। এটা একটু সবাই বলবেন যে দক্ষিণ এশিয়ার কোন দেশটিতে স্থলবেষ্টিত নয়, কমেন্ট করতে থাকেন, আমি একটু পরে কমেন্টগুলো দেখব। স্থলবেষ্টিত মানে অলরেডি বলেছি যেটা চারপাশে সমুদ্র নেই, অর্থাৎ চারপাশ দিয়ে স্থল দ্বারা ঘেরা। যেমন ধরেন এ নামের একটা দেশ আছে, এটা হচ্ছে এ নামের দেশ, তার পাশে এদিকে একটা বি নামের দেশ আছে, তার পাশে একটা এই পাশে সি আছে, তার পাশে ডি আছে, ডি আছে, এবং তার পাশে এফ আছে, একটা ফুল হয়ে গেল, ঠিক আছে? তো এই পাশটাতে সমুদ্র আছে, এই পাশে সমুদ্র আছে, ধরেন এদিকেও সমুদ্র আছে, এই পাশেও সমুদ্র আছে, এই পাশটাতে সমুদ্র আছে, একদম ডিটেলসে বলছি আপনাদের কাছে। এখন এই যে সমুদ্রটা, এটার সাথে তো এর কোনো সম্পর্ক নাই, এটার সাথেও নাই, এটার সাথেও নাই, এটার সাথেও নাই। তাহলে এমন যে দেশগুলো আছে যার আশেপাশে কোনো সমুদ্র নেই, যে কোনো একটা দেশ দ্বারা ঘেরা, সেগুলোকে বলা হয় স্থলবেষ্টিত রাষ্ট্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্যার। সবাই একটু বলবেন যে স্থলবেষ্টিত কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই একটু বলবেন যে স্থলবেষ্টিত যে কনসেপ্টটা আছে এটা বুঝতে পেরেছেন কিনা। স্থলবেষ্টিত বুঝতে পারলে কিন্তু আমরা আজকের আরও বেসিক যে ডাটাগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। ওকে, অনেকে কমেন্ট করেছেন নেপাল, নেপাল, মাশাআল্লাহ, নেপাল আনসার করেছে, সবাই জানেন যে নেপালই হবে, তাই না? তাহলে আমরা একটু দেখি দক্ষিণ এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত নয়। এটা বলতে হলে আপনাকে দক্ষিণ এশিয়া সম্পর্কে জানতে হবে। দক্ষিণ এশিয়া সম্পর্কে আমরা একটু জানি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়াতে কোন দেশগুলো আছে স্যার? দক্ষিণ এশিয়াতে আছে আমরা জানি প্রথমে বাংলাদেশ আছে, বাংলাদেশ। বাংলাদেশের পরে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যে দেশটা আয়তন এবং জনসংখ্যা, এটার নাম হচ্ছে ভারত, ভারত। তাহলে এখানে আছে বাংলাদেশ, এখানে আছে ভারত, উপর দিকে একটা ল্যান্ডলক কান্ট্রি আছে, এটার নাম হচ্ছে নেপাল, নেপাল, নেপাল। দক্ষিণ এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত নয়? ঠিক আছে, আপনারা নেপাল আনসার করেছেন অনেকে, আমি দেখি আপনাদের আনসারটা হয় কিনা। আচ্ছা, এই জিনিসটা আপনারা পড়েন না এবং এটার কারণে অনেকের জব নাই হয়ে যায়, ঠিক আছে? এই নয় শব্দটা, নাই শব্দটা, নেই শব্দটা, এটা কিন্তু আমরা পড়ি না। তাহলে এখানে স্থলবেষ্টিত বলে নাই, স্থলবেষ্টিত নয় কোনটা সেটা বলেছে। আচ্ছা, নেপাল এটা তাহলে স্থলবেষ্টিত। এটার পরে এই পাশটাতে দেখবেন ভুটান আছে, ভুটান, এই যে ভুটান, যেটার এই পাশটাতে মিয়ানমার আছে, মিয়ানমার যদি দক্ষিণ এশিয়ার দেশ না, তাহলে ভুটানটাও স্থলবেষ্টিত, এটাও স্থলবেষ্টিত। আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটা এটা। বাংলাদেশ ভারতের নিচে, নিচে এই দেশটা হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আর এই পাশটাতে আছে পাকিস্তান, পাকিস্তান। আর তার ঠিক উপর দিকটাতে আছে আফগানিস্তান, আফগানিস্তান। এখন আপনারা জানেন আফগানিস্তানকে ঘিরে ওই পাশটাতে আরেকটা দেশ আছে, এটার নাম হচ্ছে ইরান। এই ইরান দেশটা এই পাশটাতে আছে। আমরা জানি ইরান দক্ষিণ এশিয়ার দেশ না, দক্ষিণ এশিয়ার দেশ শুধু এগুলা, কোনগুলা? আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান এবং নেপাল। তাহলে এগুলোর মধ্যে আমরা জানি কোন দেশগুলো সবচেয়ে বেশি, বা এই দেশ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি স্থলবেষ্টিত রাষ্ট্র হিসেবে পরিচিত কোনগুলা? নেপাল আছে, ভুটান আছে, আর আফগানিস্তান। তাহলে অপশনে আনসার কোনটা হবে, যেটা আমরা ভুল করেছি সবাই? দেখি এবার কে কে আনসারটা দিতে পারে। এবার কে কে আনসারটা দিতে পারে একটু দেখি। ওকে, সবাই বলেছেন এবার রাইট আনসার বাংলাদেশ, সবাই রাইট আনসারটা বাংলাদেশ বলেছেন, মাশাআল্লাহ। আমরা জানি যে দক্ষিণ এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত নয়, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের নিচে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর রয়েছে। যেহেতু বাংলাদেশের নিচে একটা জলরাশি আছে, তাহলে এটা কিন্তু স্থলবেষ্টিত দেশ হবে না, এজন্য এটা রাইট আনসার হবে। ভেরি গুড, ভেরি গুড। স্থলবেষ্টিত দেশ কোনটা দেখেন? আফগানিস্তান স্থলবেষ্টিত, নেপাল স্থলবেষ্টিত, ভুটান স্থলবেষ্টিত, নয় কোনটা? নয় হচ্ছে বাংলাদেশ।
রাইট আনসার। দেখি এবার কে কে বাংলাদেশ আনসার করেছে। বিনা আক্তার বাংলাদেশ, ওকে। নাইম ভাই বলেছেন বাংলাদেশ। ভাবনাই বাংলাদেশ, মাশাল্লাহ। ওকে, ও না সরি, ভাবনাই শুধু তুমি, ওরে বাপরে। উম্মে সামিহা নুমাইরা বলেছেন বাংলাদেশ। রয় সাধন বলেছেন বাংলাদেশ। শাহিনুর রহমান, আমাদের কাউসার আলী ভাই, শাহিন আপন স্যার বলেছেন। ওকে, ভেরি গুড। ওকে, মায়ের কিউট বড় ছেলে বলেছেন বাংলাদেশ। এই অস্থির অস্থির নামগুলা মারাত্মক লেভেলের, ঠিক আছে। ওকে, একদিন আমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। ফ্রেন্ড রিকোয়েস্টে যে ছেলেটা বা মেয়েটা, আমি জানি না কে তিনি, তো আইডির নাম হচ্ছে টাকা দে। আমি তো ভয় পাইছি, কি রে টাকা দে কয় কে, আমি কার থেকে টাকা নিলাম। আচ্ছা, যাই হোক। ওকে, আশা করি সবাই সবাই একদমই ক্লিয়ার আছেন, একদমই ক্লিয়ার আছেন আশা করছি। তাহলে আমরা সবাই বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি এবার কিছু বেসিক তথ্য দেই আপনাদেরকে এই স্থলবেষ্টিত রাষ্ট্র সম্পর্কে। স্থলবেষ্টিত রাষ্ট্র সম্পর্কে কিছু বেসিক তথ্য দেই। যেমন এই যে স্থলবেষ্টিত কথাটা আমরা বলি, স্থলবেষ্টিত রাষ্ট্র, এই স্থলবেষ্টিত রাষ্ট্র আমরা জানি যে মোট আছে কতটি বলেন তো, সারা বিশ্বে 44টি। সারা বিশ্বে 44টি রাষ্ট্র আছে যেগুলোকে বলা হয় স্থলবেষ্টিত রাষ্ট্র। এই স্থলবেষ্টিত 44টা দেশের মধ্যে এশিয়াতে কয়টা আছে? এশিয়াতে আছে মূলত 11টা, ভিন্ন ক্ষেত্রে 12টা। এখন আপনি বলতে পারেন যে স্যার 11টা দিলেন আবার 12টা দিলেন, ঝামেলা কারে নিয়ে? মূলত এখানে একটা নিয়েই তো ঝামেলা। ওই ঝামেলাটার লোকটা কে? এটার নাম হচ্ছে আজারবাইজান। আর্মেনিয়াকে এশিয়ার পুরোপুরি দেশ ধরা হয় বিশেষ ক্ষেত্রে, কিন্তু আজারবাইজানটা হচ্ছে একটা ইউরেশিয়ান কান্ট্রি। ইউরেশিয়ান কান্ট্রি মানে আপনারা সবাই জানেন ইউরোপ এবং এশিয়া দুইটা মানে মহাদেশে যেটার অবস্থান আছে, যেমন তুরস্ক, ঠিক আছে। সেটাও কিন্তু একটা ল্যান্ডলক কান্ট্রি, বা যেটাকে আমরা বলতে পারি একটা ভূবেষ্টিত রাষ্ট্র। কি বলতে পারি? ভূবেষ্টিত রাষ্ট্র, ঠিক আছে, ভূবেষ্টিত রাষ্ট্র। তাহলে আশা করছি এটা ক্লিয়ার। এশিয়াতে 11টা বা 12টা, দুইটা অপশনে আসলে আপনারা 12টা দাগাবেন। দুইটা অপশনে থাকলে আপনারা 12টা দাগাবেন। ওকে, 12টা দাগাবেন। ওকে, এবার একটু খেয়াল করেন, স্থলবেষ্টিত মানে কি? একটা দেশ থাকবে, ওই দেশটার চারপাশে শুধু ভূমি থাকবে, কোনো জল থাকবে না। কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে এমন একটা প্রশ্ন আসে যে ডাবল ল্যান্ডলক কান্ট্রি বলা হয় কাকে? এই প্রশ্নটার আনসার দেন। ডাবল ল্যান্ডলক কান্ট্রি মানে কি স্যার বলেন তো? ডাবল ল্যান্ডলক কান্ট্রি মানে হচ্ছে যেটাকে আমরা বলি ডাবল স্থলবেষ্টিত দেশ বা ডাবল ল্যান্ডলক কান্ট্রি। অর্থাৎ একটা দেশ দুইটা এমন দেশ দ্বারা ঘেরা যেগুলো নিজেরাও কিন্তু স্থলবেষ্টিত রাষ্ট্র। এটা আশা করি অনেকে বুঝেছেন, অনেকে বুঝেন নাই। এটা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলি। স্থলবেষ্টিত রাষ্ট্র সম্পর্কে আমরা বুঝলাম। ডাবল ল্যান্ডলক মানে কি? স্যার আপনি তো ল্যান্ডলক সম্পর্কে বললেন, এখন আবার ডাবল ল্যান্ডলক মানে কি? এটা মানে হচ্ছে, যেমন ধরেন এটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হচ্ছে ক। এখন এই রাষ্ট্রের পাশে এমন একটা রাষ্ট্র আছে, ধরেন এটা খ, আর এই পাশটাতে আছে গ। এমন রাষ্ট্র আছে যারা নিজেরাও স্থলবেষ্টিত, অর্থাৎ এটাও স্থলবেষ্টিত। তাহলে এই যে দেখেন তো ক নাম্বার যে রাষ্ট্রটা আছে, এটাকে খ এবং গ ঘিরে রেখেছে। এজন্য কটা হচ্ছে ডাবল ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ সে নিজেও ল্যান্ডলক স্থলবেষ্টিত, তাকে ঘিরে রেখেছে যারা, তারাও স্থলবেষ্টিত, ঠিক আছে। পৃথিবীতে এমন খুবই গুরুত্বপূর্ণ দুটি রাষ্ট্র আছে, ডাবল ল্যান্ডলক, ডাবল দিয়ে মনে রাখবেন, দুইটি রাষ্ট্র আছে ডাবল ল্যান্ডলক। তাহলে সবাই একটু কমেন্টে জানান তো স্যার, পৃথিবীতে ডাবল ল্যান্ডলক কান্ট্রি আছে কয়টা? সবাই একটু বলবেন যে পৃথিবীতে ডাবল ল্যান্ডলক আছে কয়টি রাষ্ট্র? পৃথিবীতে ডাবল ল্যান্ডলক আছে কয়টি রাষ্ট্র? স্যার? ওকে, অনেকে বলছেন স্যার লেট করে পাইলাম, কোনো সমস্যা নাই, কোনো লেট নাই। সবাই একটু বলেন তো বুঝতে পারছেন কিনা ডাবল ল্যান্ডলক জিনিসটা কি বুঝতে পারছেন? অর্থাৎ ধরেন বাংলাদেশ এমন একটা দেশ যেটার আশেপাশে কোনো সমুদ্র নাই, ধরে নেন। আবার ভারতও এমন একটা দেশ যেটার আশেপাশে কোনো সমুদ্র নাই। মিয়ানমারও এমন একটা দেশ যেটার আশেপাশে কোনো সমুদ্র নাই। তাহলে বাংলাদেশটা হবে ডাবল ল্যান্ডলক কান্ট্রি, কারণ বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে তারাও স্থলবেষ্টিত, বাংলাদেশও স্থলবেষ্টিত। আশা করি বুঝতে পেরেছেন। সবাই কি ক্লিয়ার স্যার? একটু বলেন তো, কমেন্টগুলো আমি একটু দেখতে চাই। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। দুইটি শিল্পী বলেছেন দুইটি, তাসলিমা আক্তার বলেছেন দুইটি, মাশাআল্লাহ। সবাই বলেছেন দুইটি, ডাবল ল্যান্ডলক দেশ দুইটি, মাশাআল্লাহ। ওকে, আবু বকর বলেছেন দুইটি, নাবিলা নূর বলেছেন দুইটি, রুবেল হোসাইন বলেছেন দুইটি, ভেরি গুড। এখন এই দেশগুলো কারা?
এই দেশগুলো হচ্ছে আপনারা একটা নাম শুনেছেন লিচেনস্টাইন। লিচেনস্টাইন দেশটার নাম শুনেছেন হয়তো, লিচেনস্টাইন। লিচেনস্টাইন, এই লিচেনস্টাইন দেশটা হচ্ছে ডাবল ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ এটার আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো স্থলবেষ্টিত রাষ্ট্র। তাহলে বলেন তো স্থলবেষ্টিত রাষ্ট্র একটা কি? লিচেনস্টাইন। আরেকটা হচ্ছে আমাদের মধ্য এশিয়ার একটা রাষ্ট্র আছে, সেটার নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তান। তাহলে লিচেনস্টাইন এটা হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বারটা হচ্ছে উজবেকিস্তান। এই দুইটাকে বলা হয় ডাবল ল্যান্ডলক কান্ট্রি। ডাবল ল্যান্ডলক কান্ট্রি অথবা এটা স্থলবেষ্টিতর মধ্যে ডাবল। ঠিক আছে, ওকে। আশা করছি সবাই একদমই ক্লিয়ার আছেন। সবাই ক্লিয়ার থাকলে সবাই একটু বলেন তো স্যার ডান, এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে একটু ডান বলেন যে স্যার ডান, একদম ডান, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, একদমই কোনো ঝামেলা নেই। সবাই একটু কমেন্ট করেন ডান। ক্লিয়ার ক্লিয়ার, মাশাআল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে দুইটা দেশ কি বলেছি, একটা হচ্ছে লিচেনস্টাইন, যেটার আশেপাশে কে আছে বলেন তো? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের আশেপাশে কিন্তু লিচেনস্টাইন আছে, ঠিক আছে। আর উজবেকিস্তানের আশেপাশে কে আছে? কিরগিজস্তান, তাই না? তুর্কমেনিস্তান, এই দেশগুলো আছে। তাহলে এই জন্য উজবেকিস্তানও কিন্তু একটা ডাবল ল্যান্ডলক কান্ট্রি। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই ক্লিয়ার। এবার একটু খেয়াল করেন, এই যে স্থলবেষ্টিত রাষ্ট্র আমরা বলি, স্থলবেষ্টিত রাষ্ট্র, এই স্থলবেষ্টিত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা এবং সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এটা মেবি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আপনারা একটু আনসার করার চেষ্টা করেন। সবচেয়ে বৃহত্তম কোনটা এবং সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? সবচেয়ে বৃহত্তম কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? স্যার কে কে আনসার করতে পারবেন? সবচেয়ে বৃহত্তম কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? মাশাআল্লাহ, কে কে আনসার করেছেন? সাব্বির ভাই আনসার করেছেন, হুমায়রা বোন আমাদের আনসার করেছেন, মিলন কুমার আনসার করেছেন, তাসলিমা আক্তার, লিমা আনসার করেছেন, সাকিবুল ইসলাম স্যার আনসার করেছেন, নাহিদুল ইসলাম, দুঃখিত নাদিয়া ইসলাম বোন আমাদের আনসার করেছেন, রাসেল বিন আব্দুল খালেক পটুয়াখালী থেকে আনসার করেছেন। দেখেন আপনারা, আপনাদের নাম কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। এই যে রাসেল বিন আব্দুল খালেক, এই স্যার কিন্তু প্রতিদিনই ক্লাস করেন, নাম মুখস্থ হয়ে গেছেন আমার, এবং উনি পটুয়াখালীতে থাকেন। দেখেন জেলাও মুখস্থ হয়ে গেছে। তাহলে এভাবে যারা আপনারা হচ্ছেন ক্লাস করবেন তাদের কিন্তু নাম, জেলা সব কিন্তু মুখস্থ হয়ে যাবে। ওকে, মেহেদি হাসান স্যার অনেক ধন্যবাদ। ওকে ওকে, আশা করি সব ক্লিয়ার। তাহলে আমরা এবার স্থলবেষ্টিত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র কোনটা একটু বলেন দেখি, কে পারবেন? সবচেয়ে বৃহত্তম এই রাষ্ট্রটা কিন্তু মুসলিম জনসংখ্যায়, দুঃখিত, মুসলিম বিশ্বের আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র। তাহলে মুসলিম বিশ্বের আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র, এটার নাম হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান। পাশাপাশি ক্ষুদ্রতমটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটিও কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। পাশাপাশি এই ভ্যাটিকান সিটি কিন্তু আমরা জানি যে একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, বা যেটাকে আমরা ল্যান্ডলক কান্ট্রি নামে ডাকি, ল্যান্ডলক কান্ট্রি। ওকে, মাজহারুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে স্যার আজকে কিন্তু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আমরা চাই আপনাদের জন্য নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে, কিন্তু এটাকে উৎসাহ দেওয়ার পালা কিন্তু আপনাদের, দায়িত্ব কিন্তু আপনাদের। তো সেই জন্য আপনার বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। ওকে, ভেরি গুড। FN চৌধুরী বলেছেন বৃহত্তম হচ্ছে কাজাখস্তান এবং ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি। আশা করি সবাই এটা সম্পর্কে একদমই ক্লিয়ার আছেন। যদি ক্লিয়ার থাকেন তাহলে আমরা নতুন টপিকে চলে যাই, নতুন প্রশ্নে চলে যাই। উড়ে গেল প্রশ্ন, তারপরের প্রশ্ন, নিচের কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র নয়? স্যার আপনাদেরকে কিন্তু আজকে বারবার একটা জিনিস আমি ফোকাস করছি, যারা জ্ঞানী, যারা বিচক্ষণ তারা কিন্তু বুঝে যাবে যে এই জায়গাটাতে আমি বারবার ফোকাস করছি, যে পরীক্ষাতে আপনারা যেটাতে সবচেয়ে বেশি ভুল করেন সেটা হচ্ছে এই জায়গাটা। স্যার আপনারা নয় নেই এটা দেখেন না, এবং এটা না দেখার কারণে আপনাদের কিন্তু বড় একটা লস হয়ে যায়, ঠিক আছে? একটা বিশাল রকম লস হয়ে যায়। ওকে 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 ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। তাহলে এবার ভাই বোনেরা সবাই একটু খেয়াল করবেন, নিচের কোনটি পারস্য উপসাগরের রাষ্ট্র নয়? সবাই একটু আনসার করেন দেখি, এটা কে পারবেন? সবাই একটু আনসার করতে থাকেন। আমি একটু পারস্য উপসাগরের অঞ্চলটা সম্পর্কে একটু আপনাদের বলি। মূলত পারস্য উপসাগর অঞ্চলটা কতটুকু, যেমন আপনি দেখবেন এই পাশটাতে ইরানের অঞ্চলটা একটু ঘুরে এসে এভাবে করে এই অঞ্চলটা দিয়ে ঢুকেছে, এটাই হচ্ছে পারস্য উপসাগর। এটার নাম হচ্ছে পারস্য উপসাগর। এটা হচ্ছে স্যার পারস্য উপসাগর। এখন এই পারস্য উপসাগরের মধ্যে কোন দেশগুলো আছে যেগুলোর মধ্যে এত উত্তেজনা? পার্সিয়ান গালফ আমরা বলি, এখানে একটা প্রণালীও আছে, এবং এই পারস্য উপসাগরীয় দেশগুলো সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। ওকে, একটু খেয়াল করেন, যেমন এই দেশটা, এখানে যে দেশটা আছে এটার নাম হচ্ছে ইরাক। এখানে একটা দেশ আছে এটার নাম হচ্ছে ইরাক। উপরে একটা দেশ আছে
এই দেশটার নাম হচ্ছে ইরান। ইরাক ইরানের এই পাশটাতে আছে সৌদি আরব। সৌদি আরব, সৌদি আরব দেশটা আছে। তারপরে আপনারা এই নিচের অংশটাতে ছোট ছোট কয়েকটা দেশ পাবেন, ছোট ছোট কয়েকটা দেশ পাবেন। যেমন আপনারা পাবেন এখানে কাদের পাবেন আমি একটু বলি, বাহরাইনকে পাবেন, বাহরাইন, বাহরাইনকে পাবেন। আপনারা এই পাশটাতে পাবেন ওমানকে, ওমান, ঠিক আছে। আপনারা এখানে পাবেন কাতার, কাতারকে। এই পাশটাতে পাবেন কুয়েতকে, কুয়েত, ঠিক আছে। তারপরে আর কাকে পাবেন বলেন, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা ইউএই বলি, ইউনাইটেড আরব এমিরাত। তাহলে এই যে দেশগুলো পেলেন, বলেন তো স্যার টোটাল কয়টা দেশ পেয়েছেন? কে কে বলতে পারবেন? স্যার সবাই একটু বলেন কয়টা দেশ পেয়েছেন, কয়টা দেশ পেয়েছেন বলেন, কয়টা দেশ পেয়েছেন? এখানে পেয়েছেন, আমি একটু গণি আপনাদের সাথে। ইরাক একটা দেশ, ইরান দুইটা দেশ, সৌদি আরবিয়া তিনটা দেশ, বাহরাইন চারটা দেশ, ওমান পাঁচটা দেশ, কাতার ছয়টা দেশ, দুঃখিত কুয়েত সাতটা দেশ, এবং 8 নম্বর দেশ হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ইউএই। স্যার মনে হয় কি বলেছেন? ওকে ওকে স্যার, সবার কমেন্ট দেখছি স্যার, সবার কমেন্ট দেখছি। অনেকে বলছেন স্যার হয়তো কমেন্ট দেখছে না, সবার কমেন্ট দেখছি, অনেক ধন্যবাদ। আচ্ছা এবার একটু খেয়াল করেন, পারস্য উপসাগরের পানিটা আস্তে আস্তে নিচে নামতে নামতে এদিকে একটা একটা সাগর আছে, এটা সবাই আপনারা জানেন ওমান সাগর নামে ডাকা হয়, ওমান সাগর, ওমান সাগর। এবং ওমান সাগরের পাশাপাশি এই জায়গাটাতে আরব সাগরও আছে, যেটা অপশনে থাকবে সেটা দিবেন, আরব সাগরও আছে, ওমান উপসাগরও বলা হয় আর আরব সাগর। তাহলে এই দুইটা জলসীমা যুক্ত হয়ে গেছে ইরাক, এবং এই পাশে হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত, এই দুইটাকে পৃথক করেছে যে প্রণালী, সেই প্রণালীটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। আমরা প্রণালী ক্লাসে কিন্তু বলেছিলাম হরমুজ প্রণালী পৃথিবীর বিখ্যাত একটা প্রণালী আছে এই পাশটাতে। কারণ আপনারা জানেন এই দেশগুলো সবাই কিন্তু যে প্রাকৃতিক তেল আছে আমাদের, খনিজ তেল, এই তেলগুলো কিন্তু আহরণ করে বা এক্সট্র্যাক্ট করে, মাটি থেকে উত্তোলন করে, আহরণ না দুঃখিত, উত্তোলন করে। তাহলে এই উত্তোলন করে যারা, যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু এই পারস্য উপসাগর হয়ে, হরমুজ প্রণালী হয়ে ভারত মহাদেশে, ভারতীয় উপমহাদেশে, অথবা আমাদের এই পাশটাতে যে আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে তেল সাপ্লাই দেয়। এই জন্য এই প্রণালীটা খুব খুব গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন স্যার? আশা করি সবাই ক্লিয়ার, একদমই ক্লিয়ার সবাই। যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন, আমি একটা মাত্র টেকনিক দিব, কাবিলা টেকনিক। আজকে সবাই বলেন কাবিলা টেকনিক লাগবে কিনা, সবাই বলেন। কাবিলা টেকনিক দিব যেন আপনারা মনে রাখতে পারেন, নোয়াখালীর সেই কাবিলা টেকনিক। কাবিলা টেকনিক দিব। আশা করছি এটা সম্পর্কে আপনারা সবাই ক্লিয়ার, এই যে ম্যাপ অ্যানালাইসিস সম্পর্কে। অর্থাৎ এখানে ইরাক আছে, ইরান আছে, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, এবং আছে কে বলেন তো, সংযুক্ত আরব আমিরাত। তাহলে এই দেশগুলো মনে রাখার জন্য আপনাদেরকে একটা কাবিলা টেকনিক দিয়ে দেয়, যে পারস্য উপসাগরের রাষ্ট্র কোনগুলা, সেগুলো মনে রাখার টেকনিক। টেকনিকটা হচ্ছে কিছুটা এরকম, টেকনিকটা কিছুটা এরকম স্যার, সবাই একটু খেয়াল করেন। টেকনিকটা এরকম যে ওমা, কাবিলারে আপনারা চেনেন না? কাবিলা কি করে বলেন তো স্যার? কাবিলা কাবিলা কি করেন? কাবিলা কি করে? কাবিলা বলে নোয়াখালী ভাষায় কথা বলে, তাই না? ধরেন কাবিলা একটু দুষ্টামি করতেছে তার যে বেআইন সাহেব আছে, বেআইনের সাথে, ঠিক আছে। কাবিলা তো এমনি একটু দুষ্টামি করে বেশি, ঠিক আছে। তো কাবিলা টেকনিকটা সম্পর্কে আমরা একটু জানবো, যে ওমা আর বেআইন, একটু নোয়াখালী ভাষায় বলতেছে আর কি, আর বেআইন, ওমা আর বেআইন, আর এই কাতকুতুদের কিল্লাই, ঠিক আছে। কিল্লাই শব্দটা কিন্তু তারা ইউজ করে, ও মার বেআইন আর এই কাতকুতুদের কিল্লাই, ঠিক আছে। তাহলে এই যে কাবিলার বেআইনের সাথে একটু দুষ্টামির একটা লাইন দিয়ে আমরা মনে রাখতে পারবো পারস্য উপসাগরের যে রাষ্ট্রগুলো আছে সেগুলো। দুঃখিত এ ধরনের টেকনিকগুলো দেওয়ার জন্য, কিন্তু মনে রাখার জন্য এটা কিন্তু খুবই ইজি। তাহলে ওমা আর বেআইন আর এই কাতকুতুদের কিল্লাই, এটা কে বলেছে? এটা বলেছেন আমাদের সবার কাবিলা, কাবিলা ভাই বলেছেন এটা। তাহলে কাবিলা নোয়াখালী ভাষা এটা বলেছেন। আমি জানি না নোয়াখালী ভাষাটা কি এরকম কিনা। আচ্ছা, একজন বলছেন স্যার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, এখন একটু দেখেন কি, এখন ক্লিয়ার কিনা একটু বলবেন, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবেন। আচ্ছা, সাউন্ড কম বলেছেন একজন, সবাই একটু বলেন তো স্যার সাউন্ড ক্লিয়ার আছে কিনা।
আশা করছি এখন সাউন্ডটা একদমই ক্লিয়ার আসবে। আচ্ছা আমি আরও বেশি ইয়ে করি। আশা করছি এখন সাউন্ডটা একদমই ক্লিয়ার আসবে। তাহলে আমরা যেটা বলছিলাম ওমা আর বেআইন আর এই কাতুকুতুদের গিল্লাই, এটা কে বলেছে? এটা বলেছে কাবিলা ভাই বলেছেন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা মনে রাখবো ওমা থেকে যে দেশটা আমরা মাথায় রাখবো সেটার নাম হচ্ছে ওমান। কি মনে রাখবো আমরা? ওমান দেশটাকে মাথায় রাখবো, ঠিক আছে। আর থেকে আমরা মনে রাখবো আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত বলতে পারেন, ঠিক আছে। তাহলে সংযুক্ত 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 আরব আমিরাত, তাহলে সংযুক্ত আরব আমিরাত এই দেশটা সংযুক্ত আরব আমিরাত। বেআইন থেকে আপনারা কোন দেশটা মাথায় রাখবেন জানেন? বেআইন থেকে মনে রাখবেন বাহরাইন। বাহরাইন, এই যে বাহরাইন দেশটা মাথায় রাখবেন, বাহরাইন। তাহলে ওমা আর বেআইন এতটুকু পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। আর এই থেকে আপনি মাথায় রাখতে হবে অনেকগুলো দেশ, যেমন আর থেকে মনে রাখবেন আরব। আরব মানে কোন আরব বলেন তো? সৌদি আরব, সৌদি আরব। আর এখানে ই থেকে দুইটা দেশ মাথায় রাখবেন, একটা হচ্ছে ইরাক আর আরেকটা হচ্ছে ইরান। ইরাক এবং ইরান। তাহলে কয়টা দেশ পেয়েছেন স্যার? দেখেন ওমান পেয়েছেন একটা, সংযুক্ত আরব আমিরাত দুইটা, বাহরাইন, সৌদি আরব এবং ইরান এবং ইরাক। টোটাল আমরা এখানে পেয়েছি টোটাল 6টা দেশ, তিনটা 6টা। এবার এই যে কাতুকুতু শব্দটা থেকে, এই কাতুকুতু শব্দটা থেকে আপনারা মাথায় রাখবেন, এটা থেকে মনে রাখবেন কাতার, কাতার এবং কুতু থেকে মনে রাখবেন কুয়েত। তাহলে এটা থেকে আশা করি আপনারা খুব ইজি ওয়েতে একটু দুষ্টামির ছলে আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে। আশা করি যে দুষ্টামির ছলে আপনারা মনে রাখতে পারেন এটা, ঠিক আছে। যে ওমান আর ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, কুয়েত, এই 8টা দেশ হচ্ছে পারস্য উপসাগরের রাষ্ট্র। তাহলে দেখেন ইরান, ইরান কি নাই? ইরান আছে, তাহলে এটা হবে না। ওমান, এই যে ওমান পাইছি আমরা, তাহলে এটা হবে না। কাতার, কাতারও তো পাইছি, তাহলে এটা হবে না। তুর্কমেনিস্তান, এটাই আনসার হবে, কারণ এখানে 9 বলেছে। তাহলে এখানে 9 বলেছে, তাহলে পারস্য উপসাগরীয় রাষ্ট্র 9 কোনটা? তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান কি এখানে আছে? নাই, তাহলে কিন্তু এটা পারস্য উপসাগরীয় রাষ্ট্র হবে না। স্যার সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি টেকনিকটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার হলে সবাই বলেন স্যার ডান। সবাই বলেন স্যার ডান। আলহামদুলিল্লাহ, সবাই ডান। ওকে ওকে স্যার, সবাই একটু বলেন স্যার ডান। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই তুর্কমেনিস্তান আনসার করেছেন, মাশাআল্লাহ। সবাই আশা করছি এটা একদমই ক্লিয়ার। তাহলে আমরা আরেকবার বলি, ওমার বেনারে কাতুকুতুদের গিল্লাই, কে বলেছেন? কাবিলা ভাই বলেছেন। এবং এটা দিয়ে আমরা পারস্য উপসাগরের রাষ্ট্রগুলো মনে রাখতে পারি, যেমন ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ইরান, কাতার এবং কুয়েত। সবাইকে ক্লিয়ার? ওকে, ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আপনাদের একটা জিনিস নিয়ে একটু ঝামেলা থাকে, সেই ঝামেলাটা একটু আজকে সলভ করে দেই। এই যে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, এটা নিয়ে আপনাদের অনেক ঝামেলা থাকে। আপনারা বলেন তো, সংযুক্ত আরব আমিরাত বলতে কতগুলা দেশের বা কতগুলা প্রদেশের সংযুক্ত অবস্থানকে বোঝানো হয়? অর্থাৎ আরব আমিরাতে কয়টা প্রদেশ আছে? কেন এটাকে সংযুক্ত আরব আমিরাত বলা হয়? মূলত আমরা জানি যে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত, এই আমিরাতটা গড়ে উঠেছে টোটাল 7টা বড় বড় প্রদেশ, অর্থাৎ তাদের জন্য বড়, এটা আয়তনে বেশি বড় না, 7টা প্রদেশ যুক্ত হয়ে এই সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়েছে। 7টা প্রদেশ কি কি এটা সম্পর্কে একটু বলি, কারণ এটা মাঝে মাঝে চলে আসতে পারে। 7টা প্রদেশ কি কি একটু খেয়াল করেন, যে 7টা প্রদেশ কি কি এটা সম্পর্কে একটু বলি। যে আরব আমিরাতে যে 7টা প্রদেশ নিয়ে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে, যে আরব আমিরাতের প্রদেশগুলো কি কি সেগুলো সম্পর্কে একটু বলি। দেখেন, আরব আমিরাতে যে প্রদেশ আছে, প্রদেশ আছে 7টি প্রদেশ আছে। কোথাকার? ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। একটু কমেন্ট করে জানান কে কে পারবেন, কে কে পারবেন। যেমন একটা আছে, কি বলেন তো স্যার? একটা আছে এমন, একটা আছে আমরা জানি যে আবুধাবি, আবুধাবি, আবুধাবি। একটা আছে দুবাই, দুবাই বলতে আমরা সবাই অনেকে দেশ মনে করি যে দুবাই দেশে গেছে, ঠিক আছে, আসলে সেটা কিন্তু দেশ না, সেটা আরব আমিরাতের একটা অংশ, প্রদেশ। এবং আছে শারজা, শারজা। সবাই এতটুকু 3টা একটু লিখে নেন। কি কি বলেছি স্যার? সবাই একটু বলবেন। আবুধাবি, দুবাই এবং শারজা, 3টা একটু লেখেন, সবাই একটু লেখেন। আবুধাবি, দুবাই এবং শারজা, আবুধাবি, দুবাই এবং শারজা, আবুধাবি, দুবাই এবং শারজা, আবুধাবি, দুবাই এবং শারজা। তাহলে প্রদেশ 7টা, 7টার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 3টা হচ্ছে আবুধাবি, দুবাই এবং শারজা।
এটা ছাড়া আমরা আর কি শিখবো? কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান। 7টা প্রদেশ, মাশাআল্লাহ, 7টা প্রদেশ সবাই আনসার করেছেন। মিখাইল ভাই আনসার করেছেন, ওকে। তারপরে মুকলেশ সিদ্দিক ভাই বলেছেন, মিলন কুমার বলেছেন, ওকে ভেরি গুড। সামিয়া হক বলেছেন ডান, মাশাআল্লাহ, ওকে সবাই ডান। তারপরে এটা ছাড়া আর কি আছে? এটা ছাড়া আছে আজমান, আজমান আছে। আজমানটা খুব গুরুত্বপূর্ণ, আমি এই পাশে লিখে দিচ্ছি। একটা হচ্ছে আজমান, আজমান, একটা হচ্ছে আজমান। তাহলে আজমান নামের কিন্তু তাদের একটা প্রদেশ আছে, আজমান প্রদেশ। তাহলে কি কি বললাম? আবুধাবি, দুবাই, শারজা এবং আজমান। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আবুধাবি, দুবাই, শারজা সবাই আনসার করছেন, ভেরি গুড। আমি বারবার করে আপনাদেরকে কেন ক্লিয়ার বলি? যেন আপনারা কমেন্ট করেন যে স্যার অলরেডি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ওকে। আবুধাবি, দুবাই এবং শারজা এবং আজমান। এটা ছাড়া আছে উম্মে, উম্মে আল কোয়াইন, উম্মে আল কোয়াইন। তাহলে কয়টা হলো? এখানে 3টা, এখানে 2টা, 5টা। তাহলে কি কি আছে স্যার বলেন তো? উম্মে আল কোয়াইন, উম্মে আল কোয়াইন। তাহলে উম্মে আল কোয়াইন এগুলো সম্পর্কে একটু জানাইতে হবে। উম্মে আল কোয়াইন, উম্মে আল কোয়াইন একটা আছে, একটা হচ্ছে উম্মে আল কোয়াইন, আরেকটা আছে ফুজাইয়া, 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 ফুজাইয়া। আর আরেকটা আছে যেটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে রাস আল, এটা কি বলে? রাস আল খাইয়া, খাইয়াম বা খাইমা। এটাকে আমরা শুধুমাত্র খাইমা উচ্চারণটা বলতে পারেন, খাইমা, খাইমা। তাহলে একটা হচ্ছে ফুজাইয়া, একটা হচ্ছে খাইমা, একটা হচ্ছে কোয়াইন, একটা হচ্ছে আজমান, একটা হচ্ছে শারজা, একটা হচ্ছে দুবাই, একটা হচ্ছে আবুধাবি। নামগুলো একটু ক্রিটিক্যাল। আপনারা যারা যারা কমেন্ট করেছেন এখন পর্যন্ত, ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যারা যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ। উম্মে আল কোয়াইন, ভেরি গুড, উম্মে আল কোয়াইন, ভেরি গুড। আমি সবারগুলো আরেকবার বলে দিচ্ছি। একটা হচ্ছে আবুধাবি, একটা হচ্ছে দুবাই, একটা হচ্ছে শারজা, একটা হচ্ছে আজমান, একটা হচ্ছে উম্মে আল কোয়াইন, একটা হচ্ছে ফুজাইয়া, আর একটা হচ্ছে রাস আল খাইমা। এটা শুধুমাত্র আমি খাইমা লিখে দিলাম, এটা উচ্চারণটা হবে রাস আল খাইমা, রাস আল খাইমা। ভেরি গুড, ভেরি গুড। কে আনসার করেছেন এটা? অনুপমা আরুষি বোন আমাদের আনসার করেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আপনারা যারা এটা আনসার করছেন স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভেরি গুড, ভেরি গুড স্যার, অনেক কঠিন। হ্যাঁ, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। আপনারা শুধু জানেন যে 7টা প্রদেশ আছে, শুধুমাত্র একবার দেখার দেখে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আশা করছি পারস্য উপসাগর নিয়ে সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমরা পরেরটা নিয়ে পরেরটাতে চলে যাচ্ছি। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে জাজিরাতুল আরব। সবাই একটু আনসার করেন, জাজিরাতুল আরব, জাজিরা শব্দের অর্থ কি? এই যে জাজিরা, এই যে জাজিরা শব্দের অর্থ কি? জাজিরা, জাজিরা শব্দের অর্থ কি? আমরা জানি জাজিরা শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। আর জাজিরাতুল আরব বলতে মূলত আরব উপদ্বীপ বলতে বোঝানো হয়, আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ। তাহলে জাজিরাতুল আরব বলতে আমরা বুঝি আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব বলতে কি বুঝি স্যার? আরব উপদ্বীপ বুঝি। জাজিরাতুল আরব বলতে আমরা বুঝি আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব অথবা আরব উপদ্বীপ। সবাই একটু ক্লিয়ার বলেন যে ক্লিয়ার। এবার জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? এখানে কি কি আছে? আরব উপদ্বীপ, আরব বদ্বীপ, আরব দ্বীপ, নাকি আরব উপসাগর? আরব উপসাগর হবে না, আরব দ্বীপও হবে না, বদ্বীপও হবে না। তাহলে আনসার কি হবে? আরব উপদ্বীপ। সবাই কি এটা আনসার করেছেন? সি আনসার করেছেন, মাশাআল্লাহ, সি আনসার করেছেন সবাই, সি আনসার। পুঞ্জগুচ্ছ আনসার করেছেন, শারমিন আক্তার ডলি, দুঃখিত, শারমিন আক্তার ডলি, সাইদ আনসার করেছেন, শেখ সালেহ শেখ আনসার করেছেন, তানজিলা শর্মি আনসার করেছেন দ্বীপ বা উপদ্বীপ, উম্মে আল কোয়াইন আগেরটা আনসার করেছেন রিপা আক্তার, ভেরি গুড। বিনা আক্তার বলেছেন আরব উপদ্বীপ, মাশাআল্লাহ, ওকে। তাহলে এই যে আরব উপদ্বীপের মধ্যে আমরা একটু ভালো করে মাথায় রাখবো, এই আরব উপদ্বীপ নিয়ে অনেকগুলো পড়া আছে। আপনারা এটা আনসার যেহেতু করে ফেলেছেন, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আজকে পড়বো, এই জাজিরাতুল আরব সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটু খেয়াল করেন জাজিরাতুল আরব মূলত কোথায়? জাজিরাতুল আরবটা মূলত গড়ে উঠেছে যেই উপসাগরটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে লোহিত উপসাগর বা লোহিত সাগর বলে আপনারা জানেন। উপসাগর এটা সাগর হবে। এই যে এই অঞ্চলটাতে ওকে, এই যে এই অঞ্চলটাতে আপনারা দেখবেন লোহিত সাগরটা কিছুটা এইভাবে এসেছে, দুইটা অংশে এটা ভাগ হয়েছে, দুইটা অংশে এটা ভাগ হয়ে এভাবে করে চলে গেছে। এই পাশটাতে হচ্ছে হর্ন অফ আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা, এটা আফ্রিকা, এবং এই অংশটা নিয়ে
এই অঞ্চলটাকে বলা হয় জাজিরাতুল আরব, যেটার 3 দিকে জল, যেটা 3 দিকে জল। এই পাশটাতে হচ্ছে পারস্য উপসাগর, এই দিকটা আছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর আছে এদিকে। এই দিকটাতে কে আছে বলেন তো? এটা হচ্ছে লোহিত সাগর। আপনারা নাম শুনেছেন না লোহিত সাগর? এটা হচ্ছে সেই লোহিত সাগর, লোহিত সাগর। ওকে, তার নিচের দিকটাতে কি আছে? নিচের দিকটাতে আপনারা জানেন ইয়েমেনের রাজধানী, ইয়েমেনের যে বন্দর নগরী সেটার নাম হচ্ছে এডেন, এবং এডেন উপসাগর আছে এখানে। এডেন, এডেন আছে, এডেন সাগর বা এডেন উপসাগর আছে এখানে। পাশাপাশি এটাতে আছে ওমান অথবা আরব সাগর, এই দিকটাতে আছে। তাহলে সাগরের অবস্থান আমরা বুঝলাম। এবার আপনাদের কাছে একটা কোশ্চেন রাখি, উপদ্বীপ কাকে বলে? উপদ্বীপ বলতে আপনারা কি বুঝেন স্যার বলেন তো? উপদ্বীপ বলতে আমরা বুঝি এমন একটা অবস্থান যেটার 3 দিকে জল বা পানি থাকবে, একদিকে স্থল থাকবে। তাহলে এই অঞ্চলটা যদি জাজিরাতুল আরব হয়, অর্থাৎ এই অঞ্চলটা, দুঃখিত, যদি এই অঞ্চলটা যদি জাজিরাতুল আরব হয়, এই অঞ্চলটা যদি জাজিরাতুল আরব হয়, তাহলে উপর দিকটা হচ্ছে ভূমি আছে, এদিকে জল, এদিকেও জল, এদিকেও জল, অর্থাৎ এদিকে পানি, 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 3 দিকে যদি পানি থাকে সেটাকে আমরা বলি উপদ্বীপ। এই জন্য এটার নাম হয়েছে আরব উপদ্বীপ। এটার কি নাম হয়েছে স্যার? এটার নাম হচ্ছে আরব উপদ্বীপ। আমরা এখন আরব উপদ্বীপের যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানবো। যেমন এই অংশটা নিয়ে, এই অংশটা নিয়ে যে দেশটা আছে এটার নাম হচ্ছে ইয়েমেন। ইয়েমেন, এই ইয়েমেন সম্পর্কে আপনাদের অনেক ধরনের প্রশ্ন আসে। বলা হয় সুখী আরব বলা হয় কাকে? সুখী আরব। ইয়েমেনকে কি বলা হয়? সুখী আরব, সুখী আরব বলা হয়। এখন কে বলতে পারবেন যে এটাকে কেন সুখী আরব বলা হয়? কে বলতে পারবেন? সুখী আরব বা আরাবিয়া ফেলিক্স বলা হয় এটাকে। সুখী আরব অথবা আরাবিয়া ফেলিক্স, আরাবিয়া ফেলিক্স। তাহলে সুখী আরব অথবা আরাবিয়া ফেলিক্স বলা হয় ইয়েমেনকে। কেন বলা হয়? কে আনসার করতে পারবেন? কে আনসার করতে পারবেন? প্রিয় ভাই বোনরা সবাই একটু বলেন, কে আনসার করতে পারবেন? সুখী আরব কেন বলা হয় এই ইয়েমেনকে, এবং এটাকে কেন আরাবিয়া ফেলিক্স বলা হয়? এটা কারণটা আমি বলে দিচ্ছি। এটা কারণটা হচ্ছে ভূগোলবিদ বা ঐতিহাসিকদের মতে এই আরবের যে ভূমি সেটা প্রচণ্ড পরিমাণে উর্বর, এবং এখানের যে জলবায়ু আছে সেটা কিন্তু আর্দ্র জলবায়ু, অর্থাৎ সেখানে বৃষ্টিপাত হয়, যে কারণে এটাকে বলা হয় সুখী আরব। আর উপরে এটা কি অসুখী আরব? এমন কিছু না, মূলত এটাতে একটু বেশি কৃষিকাজ বাণিজ্য হয় বলে এটাকে সুখী আরব বলে বোঝানো হয়। সবাই কি বুঝতে পেরেছেন কেন সুখী আরব বলা হয়? এটা কিন্তু এই দিকটা থেকে এই দিকটা একটু উঁচু ভূমি, যে কারণে এখানে পানি জলাবদ্ধ, বা যে এই অঞ্চলটা এখানে পানি ধারণ ক্ষমতাও ভালো, এখানে একটু বৃষ্টিপাতও ভালো হয়, এখানে আর্দ্র থাকে, কৃষি এবং বাণিজ্যের জন্য ভালো। দেখেন চারদিকে কিন্তু সাগর আছে। তো যে কারণে এই ইয়েমেনকে বলা হয়, কি বলা হয় বলেন তো? সুখী আরব বা আরাবিয়া ফেলিক্স বলা হয়, আরাবিয়া ফেলিক্স। ঠিক আছে? এবং আমরা জানি যে এই যে এই পুরোটা আরব ভূমির মধ্যে বা জাজিরাতুল আরবের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বা দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম দেশ। তাহলে দ্বিতীয় বৃহত্তম দেশটার নাম কি? ইয়েমেন। এটা থেকে আপনাদের আসতে পারে। ইয়েমেনের একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে এডেন, এই উপসাগরের নামই কিন্তু এডেন। আবার ইয়েমেনের পাশে একটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী আছে, এই প্রণালীটাকে বলা হয় বাবেল মানদেব, বাবেল মানদেব বলা হয়, বাবেল মানদেব। এগুলো কিন্তু আমরা প্রণালী ক্লাসে পড়েছিলাম স্যার, সবাই কি মনে আছে বলেন তো? বাবেল আর মানদেবটা নিয়ে একটু পড়েছিলাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই বলেছেন জলের কাছাকাছি, জলের কাছাকাছি, মাশাআল্লাহ, ভেরি গুড, রাইট আনসার, উর্বর ভূমি, রাইট আনসার। জি স্যার, ওকে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে কেন এটাকে সুখী আরব বলা হয়। এবার আমরা আরো বাকি দেশগুলো সম্পর্কে একটু দেখি যে কোন কোন দেশগুলো এই অঞ্চলটাতে আছে। এই আরাবিয়া ফেলিক্সের মধ্যে কোন কোন দেশগুলা, দুঃখিত, আরাবিয়া ফেলিক্স বলতে তো ইয়েমেনকে বোঝায়। ইয়েমেন ছাড়া এখানে কোন কোন দেশগুলো আছে? যেমন এখানে সবচেয়ে বড় দেশ সেটা হচ্ছে সৌদি আরব, সৌদি আরব। সৌদি আরবটা হচ্ছে সবচেয়ে বড় একটা দেশ। ঠিক আছে? জাজিরাতুল আরবের মধ্যে সবচেয়ে বড় দেশটার নামই হচ্ছে সৌদি আরব, যেখানে ইসলাম ধর্মের আমরা জানি যে একদম ফাউন্ডেশন স্টোনগুলো হচ্ছে সেখানে, বা ফাউন্ডেশন কিন্তু এই সৌদি আরবে। তাহলে সবাই আশা করি ক্লিয়ার। তাহলে সৌদি আরব হচ্ছে ফার্স্ট বা লার্জেস্ট, আর আপনার ইয়েমেন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বা দ্বিতীয় বৃহত্তম। ওকে, এই যে FN তন্নি বলেছেন, মাশাআল্লাহ সুন্দরভাবে বলেছেন যে কেন আরাবিয়া ফেলিক্স বা সুখী আরব বলা হয়। ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এটা একটু মাথায় রাখবেন। আপনাদের যদি মাঝে মাঝে প্রশ্ন আসে এরকম যে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপটা কি, মূলত বলবেন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উপদ্বীপের নামই হচ্ছে আরব উপদ্বীপ। তাহলে আরব উপদ্বীপ কি? আরব উপদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, বৃহত্তম উপদ্বীপ, বৃহত্তম উপদ্বীপ। আপনারা অনেকে
একটু ভুলবশত বলে ফেলতে পারেন যে স্যার আমি তো একটা বইয়ে পড়েছিলাম পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু উপদ্বীপ না, বাংলাদেশ বদ্বীপ। বদ্বীপ, উপদ্বীপ, দ্বীপ, চর এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। লেক, তারপর আপনার যেগুলোকে আমরা মালভূমি বলি, এগুলো থেকে অনেকগুলো বিস্তারিত একটু বলার আছে, বা এগুলোতে অনেক ধরনের পার্থক্য আছে। তো আমরা এই পার্থক্যগুলো জেনেই পড়বো আশা রাখি। ওকে, তাহলে আরব উপদ্বীপটা সম্পর্কে একটু মাথায় রাখবেন। এখানে কি আছে? সৌদি আরব, ইয়েমেন আছে। আর বাকি কোন দেশগুলো আছে এই পাশটাতে আমরা একটু আগে বলেছি, এখানে ইউএই সংযুক্ত আরব আমিরাত আছে, এখানে কাতার আছে, কাতার, এখানে কি আছে? কুয়েত আছে, তারপর আপনারা জানেন যে এখানে বাহরাইন আছে, বাহরাইন, ঠিক আছে? এই বাহরাইন সহ এই পুরোটা অঞ্চলকে মূলত বলা হচ্ছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ, ঠিক আছে? পাশাপাশি এই যে লোহিত সাগরের তীরবর্তী এই দিকে, এটার উপর দিকটাতে কিন্তু আমরা জানি এই অঞ্চলটাতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলটা, বর্তমানে যেখানে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে মানুষ, আরব এবং ইসরায়েলের, অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ, সেটা কিন্তু এই অঞ্চলটাতে। আমরা ফিলিস্তিন ইসরায়েল নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ একটা ক্লাস করব। তাহলে জাজিরাতুল আরব সম্পর্কে সবার ক্লিয়ার আছে কিনা স্যার একটু বলেন? জাজিরাতুল আরব সম্পর্কে সবার কি ক্লিয়ার আছে? জাজিরাতুল আরব সম্পর্কে সবার কি ক্লিয়ার আছে? সবার কমেন্টটা একটু দেখতে চাই আমি। জাজিরাতুল আরব সম্পর্কে সবাই ক্লিয়ার আছেন? তাহলে জাজিরাতুল আরব মূলত কি বলছে? আরব উপদ্বীপ সম্পর্কে বলছে। আরব উপদ্বীপ বলতে আমাদের যে আরবের অঞ্চলের যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম উপদ্বীপ হচ্ছে এই আরব উপদ্বীপ। তাহলে আশা করছি সবাই ক্লিয়ার। মাশাআল্লাহ, সবাই বলছেন স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ডান বলেছেন, কে বলেছেন? খালেদা বেগম বলেছেন ডান। ওকে, পার্থক্যগুলো বললে ভালো হতো। আচ্ছা, হারুন ও রশিদ স্যার বলেছেন পার্থক্যগুলো বললে ভালো হতো। ওকে, আপনারা যেটা চাবেন সেটাই কিন্তু আপনাদের জন্য হাজির আছে। আচ্ছা স্যার, একটু খেয়াল করেন সবাই, পার্থক্যটা কি? আমরা যদি বলি উপদ্বীপ, দুঃখিত, উপদ্বীপটা সম্পর্কে একটু বলি আগে আপনাদেরকে। স্যার উপদ্বীপের মধ্যে পার্থক্য কি, দ্বীপের মধ্যে পার্থক্য কি? প্রথমে আসেন দ্বীপ। দ্বীপ মানে কি? যেটার চারোদিকে জল, এদিকেও জল, এদিকেও জল, এদিকেও জল, এদিকেও জল, এটা হচ্ছে দ্বীপ। অর্থাৎ দ্বীপের চারোদিকে জল থাকবে বা পানি থাকবে, সেটাই হচ্ছে দ্বীপ। উপদ্বীপ কি? উপদ্বীপটা মূলত হচ্ছে এরকম, এই পাশে জল, এ পাশে জল, এ পাশে জল, আর এই দিকটা হচ্ছে স্থল, এই দিকটা হচ্ছে স্থল। তাহলে এক পাশে স্থল আর তিন দিকে যদি জল থাকে, সেটাকে আমরা বলি উপদ্বীপ। উপদ্বীপ, এটাকে বলি আমরা উপদ্বীপ, ঠিক আছে? এবার আসি বদ্বীপ কি? বদ্বীপ মানে হচ্ছে দুইটা বড় বড় নদীর মোহনায় অবস্থিত মাঝখানের যে অঞ্চলটা, যেটা দেখতে কিছুটা ডেল্টা আকৃতির হয়, সেটাকে আমরা বলি বদ্বীপ। বদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ মূলত গঙ্গা বদ্বীপ, কিন্তু দেশ বললে সেটা বাংলাদেশ হয়। যেমন আপনারা দেখবেন যে এই যে বাংলাদেশটা আমরা যদি কাউন্ট করি, এই বাংলাদেশের মধ্যে ভারতের এই অঞ্চলটা থেকে গঙ্গা নদীটা একটা ভাগীরথী নামে আর একটা বাংলাদেশে পদ্মা নামে চলে আসছে। তাহলে এই যে মাঝখানে যে ডেল্টাটা হয়েছে, এই ডেল্টাটাই মূলত পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপের অংশ, যে কারণে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ দেশ। তাহলে দুইটা নদীর মাঝখানে যে অংশটা, সে সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশে আছে, এই জন্য বাংলাদেশ হচ্ছে বদ্বীপ দেশ। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ কোনটা? জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটা, যেটা চারপাশে পানি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড, যেটা ডেনমার্কের অধীনে আছে। ডেনমার্ক, ডেনমার্কের অধীনে, ডেনমার্কের অধীনে। আপনারা দেখবেন কানাডার উত্তর দিকে, অর্থাৎ উত্তর মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ, যেটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, সেটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ। স্যার সবাই কি এখন বুঝতে পেরেছেন? ওকে, মুকলেশ সাহিদ বলছেন সাম্প্রতিক বিষয় নিয়ে ক্লাস চাই। ইনশাল্লাহ খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। আপনারা বললেই কিন্তু সেটার উপরে ক্লাস নেব ইনশাল্লাহ। তাহলে আপনাদের বলতে হবে যে স্যার এটা দরকার, ওটা দরকার, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সবাই ক্লাস নেব এটা নিয়ে। তাহলে যেটা বলছিলাম যে গ্রিনল্যান্ড বলতে আমরা বুঝি ডেনমার্কের অধীনে যে অঞ্চলটা আছে, যে দ্বীপটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। আর পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। আর পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, সবাই ক্লিয়ার? ওকে ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি। জাজিরাতুল আরব শেষ, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে মধ্য এশিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, মধ্য এশিয়া। মধ্য এশিয়া বলতে আমরা মূলত কোন অঞ্চলটা বুঝি স্যার? কে বলতে পারবেন? মধ্য এশিয়া বা মিডল এশিয়া, মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া আমরা বলি। মধ্য এশিয়া, মধ্য এশিয়া।
মধ্য এশিয়া বলতে আমরা কোন অঞ্চলটা বুঝি, বা আমাদের এশিয়ার অঞ্চলের একদম মধ্যভাগে যে দেশগুলো আছে। আগে মধ্য এশিয়া বলতে আমরা 5টা দেশ বলতাম, কিন্তু এখন কিন্তু আর 5টা দেশ নাই, এখন কিন্তু 6টা দেশ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একবার পরীক্ষায় প্রশ্ন করেছিল যে নিচের কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র। আমরা আগে যে 5টা পড়তাম সেগুলো একটাও দেয়নি, নতুন করে আরেকটা দিয়েছে, আজারবাইজান। তাহলে আজারবাইজান সহ মধ্য এশিয়ার দেশ মূলত কয়টি? 6টি দেশ আছে এখানে। মধ্য এশিয়ার দেশ আছে 6টি। 6টি দেশ কি কি? কে কে বলতে পারবেন স্যার? সবাই একটু বলেন মধ্য এশিয়ার দেশ কি কি? সবাই একটু বলবেন মধ্য এশিয়া কি কি স্যার? মধ্য এশিয়া কি কি স্যার? সবাই একটু বলতে হবে। যেমন বলি মধ্য এশিয়া, হ্যাঁ হ্যাঁ, একজন কে বলেছেন আমাদের হুমায়রা বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন বলেছে স্যার বাংলাদেশের সুন্দরবন। স্যার বাংলাদেশের সুন্দরবন যদি বলা হয় বাংলাদেশের বদ্বীপ কি? বাংলাদেশের বদ্বীপ আবার সুন্দরবন। আপনি একটু খেয়াল করেন, ইন্টারেস্টিং টপিক স্যার, এটা একটু বলতে ইচ্ছা করতেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ সাধারণ জ্ঞান মানে নতুন কিছু জানার একটা প্রবণতা। আপনি একটু খেয়াল করেন, এই ধরেন বাংলাদেশ, ধরেন এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে সুন্দরবন অঞ্চলটা কোথায়? এই জায়গাগুলোতে, এগুলো হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে সুন্দরবন। এখন আপনি দেখবেন বাংলাদেশের এই পাশটাতে হাড়িয়াভাঙ্গা নদী এবং এই পাশটাতে পদ্মা বা মেঘনা নদী, মেঘনা নদী নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এই যে দুইটা নদীর মোহনার মাঝখানে যে অঞ্চলটা ডেল্টা আকৃতির বাংলাদেশের ভিতরে, এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটার নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবন। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ সুন্দরবন। এটা কি সবাই বুঝতে পেরেছেন স্যার? স্যার এটা কি বুঝতে পেরেছেন? স্যার এটা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটা, বাংলাদেশ, আর পৃথিবীর পরে বাংলাদেশের যদি এভাবে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোনটা, সেটা হবে সুন্দরবন। ওকে ওকে ওকে। এবার আপনাদের এখানে একটু মজার ছলে আমি বলেছি যে মধ্য এশিয়ার দেশ কোনটি? তাজিকিস্তান, সাইদুলিস্তান, মঈনিস্তান নাকি শকিনাস্তান? সবাই বলেন কোনটা হবে? কেউ আবার মঈনিস্তান, মঈন স্যারের নাম দিয়ে দিয়ে দেন না, সবগুলোর পাশে স্থান স্থান আছে এই জন্য দিয়ে দিছি আর কি। ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার আমরা এটা সম্পর্কে একটু বলি। এবার আমরা একটু মধ্য এশিয়া নিয়ে একটু আলোচনা করি। মধ্য এশিয়া মূলত পৃথিবীর কোন অঞ্চলটাতে স্যার বলেন তো? পৃথিবীর একদম, পৃথিবী না, এশিয়ার মিডল এশিয়া বা মধ্য অঞ্চলে। ঠিক আছে, তাহলে কোন কোন দেশগুলো আছে? দেশগুলো মনে রাখার জন্য আপনি এভাবে মাথায় রাখবেন যে ভাইয়ের তুতা কাকি উড়ে গেছে। ভাইয়ের তুতা কাকি উড়ে গেছে, তুতা পাখি না কিন্তু, আবার কাকি দিয়ে মনে রাখবেন যে ভাইয়ের একজন কাকি ছিল তুতা কাকি, এই তুতা কাকি উড়ে গেছে। আপনাদের এই বয়সে যাদের চাকরি হয় না তাদেরও তুতা কাকিগুলো আসলে উড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে মাথায় রাখবো যে আমরা এই তুতা কাকিগুলোকে মূলত বা তুতা পাখিগুলোকে বসে আনার জন্য আমাদের কিন্তু একটা কি চাই? আমাদের একটা চাকরি চাই। তাহলে আপনারা মধ্য এশিয়া দিয়ে মাথায় রাখবেন, মধ্য এশিয়া যে ভাইয়ের তুতা কাকি উড়ে গেছে, এই ভাই থেকে আমরা মাথায় রাখবো আজারবাইজান, আজারবাইজান, আজারবাইজান। তু থেকে আমরা কি মনে রাখবো? তু থেকে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান। তা থেকে কি মনে রাখবো? তাজাকিস্তান, তাজাকিস্তান। কা থেকে কাজাখস্তান, এবং কি থেকে কিরগিস্তান। সব দেখেন স্থান স্থান, কিরগিস্তান। এবং উড়ে উ থেকে আমরা মনে রাখবো উজবেকিস্তান, উজবেকিস্তান। এটা আমরা আগে আরেকটা নিয়ম দেখে শিখেছিলাম, আপনারা যেটা ওটা মুখস্থ রেখেছেন সেটাও মারতে পারেন। নিউ আরেকটা টেকনিক, সেটা হচ্ছে এরকম যে তুতা তুতা কাকি উস্তান প্লাস বাইজান, এভাবে আমরা মনে রাখছিলাম। তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে মাথায় রাখতে পারেন, যেটা আপনার ইজি মনে হয়। আপনি দেখবেন 2বার পড়লেই আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। সংবিধান নিয়ে ক্লাস চাই ইনশাল্লাহ, হবে সংবিধান নিয়ে একটা বিস্তারিত ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে স্যার সবাই একটু বলেন তো 5টা স্থান আছে কোথায় মধ্য এশিয়াতে? কি কি আছে? আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। ঠিক আছে,
তুতা কাকি উস্তান প্লাস বাইজান, ভেরি গুড এফ এন চৌধুরী, তুতা কাকি উস্তান প্লাস বাইজান, এই নিয়মটা সবচেয়ে ইজি, তুতা কাকি উস্তান প্লাস বাইজান। এটা কিভাবে মাথায় রাখবেন দেখেন, আপনারা যে এই যে চাকরি পান না, আপনারা কষ্ট আপনার, ঝামেলা আপনার, ঠিক আছে, আপনাদের ঝামেলা, কিন্তু দেখবেন আপনাদের আশেপাশে কিছু কাকিমারা আছে, যে কাকিমারা কি করবে, যে কাকিমারা মূলত হচ্ছে এই যে সারাদিন বলে রাখবে যে বাবা তোমার চাকরি হয় নাই, কবে হবে চাকরি, ঠিক আছে, মানে আপা আপনার মেয়েটার কবে চাকরি হবে, বিয়ে দিবেন কবে, ছেলেটার বিয়ে দিবেন কবে, এই ধরনের মানে সারাদিন তারা হচ্ছে তুতু করে বেড়ায়। তো তাদের নামটা দিয়ে মনে রাখবেন যে তুতা কাকি, আর তারা পুরোটা দুনিয়া উস্থান করে ফেলে একবার, উস্থান প্লাস আপনাদের আশেপাশে যে বাইজানেরও আছে তারাও, তাহলে তুতা কাকি উস্তান প্লাস বাইজান, এটা দিয়ে মাথা রাখবেন। মধ্য এশিয়ার যে দেশগুলো আছে যেমন তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান এবং আজারবাইজান। তাহলে আনসারটা শকিনিস্তান হবে না, মঈনিস্তান হবে না, সাইদুল ইস্তান হবে না, আনসারটা হবে তাজাকিস্তান, আনসারটা হবে তাজাকিস্তান। সবাই কি ক্লিয়ার? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, শাফিউল ইসলাম বলেছেন শীতকাল আসে নাই স্যার। মনে হয় আপনি আপনার অ্যাটায়ার দেখে বা আমার যে পোশাক দেখে সেটা বলছেন, কিন্তু আপনি একটা একটা জায়গায় গেলে, আমাদের তো বিভিন্ন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হতে হয়, আপনি যখন কয়দিন পরে একটা ব্যাংকে যুক্ত হবেন বা আপনি যখন একটা ফার্স্ট ক্লাস জবে যুক্ত হবেন, আপনাকে 24 ঘন্টা এভাবেই থাকতে হবে। ইভেন ধরেন আপনি পুলিশে যুক্ত হয়েছেন, আপনাকে সারাদিন ইউনিফর্ম পরে রাখতে হবে। তাহলে মাঝে মাঝে মেন্টালি সিকিউরড হন, ঠিক আছে, যে না এভাবে করে আমরা আগে থেকে নিজেকে গুছাবো, যেন মনের মধ্যে শান্তি আসে যে না আম সামথিং, আম নট, মানে যে আমরা খুবই খারাপ বা আমাদের কোনো ভ্যালু নাই, এরকম কিছু না, নিজেকে নিজে সুখ দেন, তাহলে দেখবেন ভালো হবে, ঠিক আছে। তাহলে স্যার আমরা মাথায় রাখবো যে মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো ভাইয়ের তুতা কাকি উড়ে গেছে, অর্থাৎ ভাই আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? স্যার মহাকাশের উপর একটা ক্লাস নেন, ইনশাল্লাহ নেব। ওকে, অনেক অনেক ধন্যবাদ। দেখি আমাদের কি আর আছে কিনা, আমাদের পুরোটাই কিন্তু মোটামুটি শেষ। এবার কারা হবেন টপ 15 কমেন্টার্স, ঠিক আছে, অর্থাৎ কমেন্টেটর কারা হবেন তাদের নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমরা বোর্ডে টোটাল আপনার হচ্ছে 5টা এমসিকিউ বা 5টা টপিক সম্পর্কে একটু বলবো। টপ 15তে কারা সবচেয়ে দ্রুত গতিতে, এটা কিন্তু মঈন স্যারের আলাদা একটা আয়োজন, এটা আমি প্রায় সময় আমার ক্লাসে করি সবাইকে এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য। আপনাদেরকে কোশ্চেন করবো, আপনারা খুব দ্রুত আনসার করতে হবে, ঠিক আছে। সবাইকে রেডি কিনা বলেন, যে টপ 15 যারা প্রথম 15 জনের মধ্যে থাকবেন তাদের জন্য কিন্তু একটা বড় ছাড় আছে, তাদের জন্য একটা বিশাল বড় একটা ছাড় থাকবে। ওকে, তাদের জন্য কিন্তু একটা বড় ছাড় থাকবে। ওকে 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 ওকে, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা চলে আসি এক নম্বর প্রশ্নে চলে আসি। এক নম্বর প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1। তাহলে 1 নম্বর প্রশ্নে আমরা একটু সবাই চলে আসি। সবাই রেডি তো? সবাই রেডি? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, তাহলে রেডি হলে আমরা প্রথম নম্বর আমাদের প্রশ্নে চলে আসছি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে জাজিরাতুল আরবে জাজিরা শব্দের অর্থ কি? জাজিরা শব্দের অর্থ কি? জাজিরা শব্দের অর্থ, এটা পড়িয়েছি, যা পড়িয়েছি তার মধ্য থেকে 5টা প্রশ্ন করব, সবচেয়ে টপ 15 প্রশ্নগুলোকে আমরা আজকে ধরে নেব, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, দেখি কে আনসার করতে পারেন। জাজিরা শব্দের অর্থ কি? জাজিরা শব্দের অর্থ, জাজিরা শব্দের অর্থ সবার আগে কে আনসার করছে আমি একটু দেখি, সবার আগে কে আনসার করছে। ওকে, আমার এখানে খুবই স্লো, ওরে অনেকে অনেকে অলরেডি আনসার করে ফেলেছেন। রেডি? সবার আগে আনসার করেছেন আশরাফুল, আনসার করেছেন উপদীপ, আব্দুর রহিম আনসার করেছেন উপদীপ, জয়, সাধন আনসার করেছেন উপদীপ, 3 জন। উপদীপ, উপদীপ দেখেন স্যার, উপদীপ না কিন্তু, জাজিরা শব্দের অর্থ কিন্তু দ্বীপ। হ্যাঁ, শাহিন আনসার করেছেন, রাইট আনসার। ওকে ওকে, ভেরি গুড। তামিন আনসার করেছেন, তানিম আনসার করেছেন, নাইম আনসার করেছেন, রাইট আনসার। অদৃশ্য মানবী উপদীপ হবে না, দ্বীপ, এটা কিন্তু দ্বীপ। ওকে, শিশির বিন্দু রাইট আনসার করেছেন, এম এ সাইদ রাইট আনসার করেছেন, রবিউল রাইট আনসার করেছেন, রাসেক বিন আব্দুল খালিদ বলেছেন দ্বীপ, ভেরি গুড। সুমি ইসলাম বলেছেন উপদ্বীপ, উপদ্বীপ না কিন্তু। জাজিরা শব্দের অর্থ মূলত দ্বীপ, কিন্তু জাজিরাতুল আরব বলতে মূলত আরব উপদ্বীপটাকে বোঝায়, ঠিক আছে। তাহলে জাজিরা শব্দের অর্থটা আক্ষরিক অর্থে দ্বীপ, ঠিক আছে। আশা করছি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ভেরি গুড। মা মেডিসিন, ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছেন অজয় চন্দ্র, ভেরি গুড। রাসেল বিন আব্দুল খালেক, ভেরি গুড। ফিরোজ খান, ভেরি গুড। আশা করছি এটা ক্লিয়ার। 1 নম্বর কোশ্চেন সবাই ক্লিয়ার, 15 জনের নাম আমরা পড়লাম। এটার পরে 2 নম্বর প্রশ্নে চলে আসি। প্রশ্ন নাম্বার 2,
প্রশ্ন নাম্বার 2, এবার একটু খেয়াল করেন 2 নম্বর প্রশ্ন কারা পড়বে। 2 নম্বর প্রশ্নতে আমরা একটু বলি, আমরা যদি বলি এভাবে যে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তানের অবস্থান কোথায়? তুর্কমেনিস্তানের অবস্থান কোথায়? এটা কি দক্ষিণ এশিয়া? এটা কি দক্ষিণ এশিয়া? এটা কি দক্ষিণ এশিয়া? এটা কি মধ্য এশিয়া? এটা কি মধ্য এশিয়া নাকি এটা পারস্য, পারস্য দেশ? কোনটা হবে দেখি আনসার করেন। 3টা অপশন দিলাম, দ্রুত টপ 15কে আমরা ধরবো। সবার আগে কে আনসার করতে পারে? সবার আগে একটু দেখি, তো সবার আগে আনসার করেছেন আসলাম শিকদার আনসার করেছেন মধ্য এশিয়া, FN চৌধুরী মধ্য এশিয়া 2 জন, রুজিনা আক্তার 3 জন মধ্য এশিয়া, শাহিন আপন বলেছেন 4 জন, ভেরি গুড। বিনা আক্তার 5 জন, তারপর ফেরদৌসি তন্নি 6 জন, ভেরি গুড। একটু অপশনগুলো আনসারগুলো দেখি আর কে কে আছে। ওকে, তারপর ওরে বাবা একসাথে অনেকে, আলামিন ভেরি গুড, শহীদ ইসলাম, দীপ আগেরটা বলেছেন, নুলিফা ইয়াসমিন ভেরি গুড, তারপরে বলেছেন সিম কি বলেছেন, পারস্য দেশ হবে না, জুবাইর আহমেদ ভুল আনসার, ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ, ভেরি গুড। মধ্য এশিয়া হাসি মধু বলেছেন, ওকে। অনেকে দক্ষিণ এশিয়া বলেছেন, হবে না, এটা মধ্য এশিয়া হবে। রায়হান মন্ডল বলেছেন মধ্য এশিয়া। লাস্ট আরেকজন একটা নেব, সেটা হচ্ছে আনায়েতুল্লাহ নাকি, হ্যাঁ আনায়েতুল্লাহ এবং রাসেল বিন আব্দুল খালিক, সবাই বলছেন মধ্য এশিয়ান। মাশাআল্লাহ, টপ 15টা আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা একটু খেয়াল করেন। পরের কোশ্চেনটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। টোটাল 2টা প্রশ্ন হয়েছেন, টপ 15গুলো কিন্তু আমরা পেয়ে গেছি। সবাই খুব ইজি ওয়েতে এবং দ্রুত আনসার করছেন। এবার বলেন বাংলাদেশের, এটা যদি অফ টপিক, বাংলাদেশের বদ্বীপ কোনটি? যারা ক্লাসে মনোযোগী ছিল তারা বলতে পারে বাংলাদেশের বদ্বীপ কোনটি? বাংলাদেশের বদ্বীপ কোনটি? কে আনসার করতে পারবে? সবার আগে, সবার আগে। মধ্য এশিয়া, মধ্য এশিয়া এখনো চলছে। এটা একটু দেখি, বাংলাদেশের বদ্বীপ কোনটা? আমি জানি যে আপনাদের হয়তো আরো অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, মেবি আমারই নেট স্লো। ওকে, বাংলাদেশের বদ্বীপ কোনটি? বাংলাদেশের বদ্বীপ, ভেরি গুড, অলরেডি আনসার চলে আসছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একজন বলেছেন স্যার সুন্দরবন, আসলাম শিকদার বলেছেন সুন্দরবন, ভোলা বলেছে, ভোলা তো হবে না। ওকে, শিলা, হ্যাঁ শাকিরা তাসনিম শিলা, ভেরি গুড। মাহবুবুর রহমান, ভেরি গুড। তারপর এনামুল হক সবার আগে আনসার করেছিলেন তিনি, শিশির বিন্দু সুন্দরবন। আলামিন, নাইম ভাই বলেছেন, অনেক ধন্যবাদ, ভেরি গুড। তারপরে অদৃশ্য মানব সুন্দরবন, ভেরি গুড। বাংলাদেশ বলেছেন, বাংলাদেশ হবে না কিন্তু, বাংলাদেশের বদ্বীপ বাংলাদেশ হয় কোনো সময়? এটা কি হবে? সুন্দরবন। ফারজানা ফেরদৌস তন্নি, জাহিদ জাবায়েদ ওমর, তারপর মোয়াজ্জেম সাইদ স্যার বলেছেন, আরিয়া ইসলাম বলেছেন, হারুন নুর রশিদ স্যার বলেছেন, শহীদ ইসলাম স্যার বলেছেন, ভেরি গুড। এটা কি মনিরুল ইসলাম, এইচ রায়হান মন্ডল। আরেকজনের নাম নেব, সেটা হচ্ছে মারুফ খান, আবারও রাসেল বিন আব্দুল খালেক। ওকে, 3টা কোশ্চেন আমাদের হয়ে গেল। 15টা আপনারা সবাই পারছেন, মাশাআল্লাহ। এবার আমরা তাহলে আরেকটা নিয়ে একটু বলি, পারস্য উপসাগরীয় রাষ্ট্র কয়টি? কে আনসার করতে পারবেন বলেন? পারস্য উপসাগরীয় রাষ্ট্র কয়টি? পারস্য উপসাগরীয়, আমি জানি যে প্রশ্ন লিখতে লিখতে অনেকে আনসার করে ফেলেছেন, রাষ্ট্র কয়টি? পারস্য উপসাগরের রাষ্ট্র কয়টি? কে আনসার করতে পারবে? দেখি, সুন্দরবন অনেকে আনসার করছেন আগেরগুলা, ভেরি গুড। সুন্দরবন, সুন্দরবন আগেরগুলা, রাসেল বিন আব্দুল খালিক, বিন আমি আগেও বলেছি সুন্দরবন, ভেরি গুড, আপনি পাস। আফরোজা বলেছেন, ভেরি গুড। হাফেজ আশরাফুল ইসলাম সবার আগে এই কোশ্চেনটা আনসার করেছেন, নাদিয়া ইসলাম 8টি। ওকে, জাহান মিষ্টি বলেছেন 8টি, ভেরি গুড, 2 জন। হেসানুল্লাহ বলেছেন 5টি, স্যার 5টি হবে না। শাহিন আপন বলেছেন 7টি হবে না। ওকে, রাজীব রহমান বলেছেন 8টি, ভেরি গুড, 8টি আনসার। জুলহাস উদ্দিন বলেছেন 8টি। ওকে, জুবাইর আহমেদ বলেছেন 8টি, বিনা আক্তার বলেছেন 8টি, ভেরি গুড। শিশির বিন্দু বলেছেন 8টি। ওকে, রাহাত জয় বলেছেন 8টি, ভেরি গুড। আমার রাজকন্যা, ওরে বাবা কি সুন্দর নাম, 8টি। তারপরটা MD আল আমিন বলেছেন 8টি, মনিরুল ইসলাম বলেছেন 8টি, অদৃশ্য মানবী বলেছেন 8টি। ওকে, তারপর নুরুল হুদা দেখেছেন, রেইনকোট গল্পের নুরুল হুদা আমাদের সাথে যুক্ত আছেন, তিনি বলছেন 8টি। তারপরে হচ্ছে পাপ্পু ভাই বলেছেন আমাদের 7টি হবে না, 8টি হবে, ভেরি গুড। লাস্ট আরেকটা ডলি ম্যাডাম বলেছেন, আমাদের বোন ডলি বলেছেন 8টি, অনেক ধন্যবাদ, 8টি। তাহলে সবার আনসার হচ্ছে 8টি। লাস্ট আরেকটা কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেনটা আমরা একটু নিয়ে নিই। লাস্ট কোশ্চেনটার পরে আপনাদের জন্য একটা ধামাকা থাকছে। যারা টপ 15 কোশ্চেনগুলো আনসার করছেন তাদের জন্য একটা
আমার পক্ষ থেকে একটা দাওয়াত থাকবে। পঞ্চম যে প্রশ্নটা, এই পঞ্চম প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে বা বিশ্বে মোট স্থলবেষ্টিত রাষ্ট্র কতটি? স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? কে কে আনসার করতে পারবেন? স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? তাহলে বিশ্বে মোট স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? বিশ্বে মোট স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? এটা কে কে আনসার করতে পারবেন? বিশ্বে মোট স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? দেখি কারা কারা সবার আগে আনসার করেছেন। বিশ্বে মোট স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের বারবার আসে স্যার, তাহলে এটা কিন্তু বারবার পড়তে হবে, বারবার রিভিশনের মধ্যে রাখতে হবে, এবং আমি মনে করি যে এটা রিভিশনের মধ্যে রাখলে আপনারা খুব ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে সবচেয়ে স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টা, বিশ্বের স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টা? আমার এখানে নেট খুবই স্লো, আমি খুবই স্লোলি দেখতে পাচ্ছি। তাহলে স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? সবাই একটু আনসার করেন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবেষ্টিত রাষ্ট্র কয়টি? ওকে, এসেছে। আমরা একটু দেখি কে কে কমেন্ট করেছেন স্থলবেষ্টিত রাষ্ট্রটা। ওরে বাবা, সবাই তো কমেন্ট করে ফেলেছেন অলরেডি, মাশাআল্লাহ। স্থলবেষ্টিত রাষ্ট্র 44টি সবাই আনসার করে ফেলেছে। আমি প্রথম থেকে একটু বলি কে সবার আগে আনসার করেছিলেন। সবার আগে আনসার করেছিলেন হচ্ছে, ওরে বাবা সবাই তো আনসার করেছেন। আল রাহা ভুইয়া, তারপর হারুনুর রশিদ, সরোয়ার, মুস্তাকিম, ভেরি গুড স্বর্ণী, তারপর হচ্ছে শারমিন, শহীদ ইসলাম, আমিনুল ইসলাম, ঈশা, অদৃশ্য মানবী, হাবিবুর রহমান স্যার, বিউটি খাতুন, নুরুল আফসার, রাসেল বিন আব্দুল খালেক, তারপর তাহমিনা খাতুন, তৌহিদ ইসলাম সাগর, মা মেডিসিন থেকে একজন বলেছেন, রোজি জান্নাত, হাফিজ শেখ সোহেল এবং নাদিরা ইসলাম নিশি, আলামিন হোসেন। সবার নামগুলো একটু পড়ি, সবাই ক্লাস করেছে, সবার নামগুলো একটু পড়ি। ডলি ম্যাডাম আমাদের, তারপরে রায়হান মন্ডল ভাই আমাদের, তারপর মারুফ খান স্যার আমাদের, মশিউর রহমান স্যার আমাদের, ইয়াসিন খান, আলামিন, মামুন, বা সবাই আনসার করেছেন। FN চৌধুরী, ভেরি গুড। তারপর মলি, তারপর হচ্ছে ইলিনা হুসাইন, মলি আনসার করছেন সবাই, মাশাআল্লাহ। তাহলে আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই আশা করি আজকের ক্লাসটা থেকে বেনিফিটেড হয়েছেন। আমরা মূলত কোনগুলা ফোকাস করেছি সেগুলো সম্পর্কে একটু বলে রাখি। আপনারা দেখবেন যে আমাদের এই যে প্রথম যে ম্যাপ, এই অঞ্চলটা এশিয়ার যে ম্যাপ নিয়ে আমাদের যে ভয় ছিল, এশিয়ার ম্যাপের কোথায় কি আছে, কোন দেশগুলো আছে, এগুলো নিয়ে যে আমাদের ভয় ছিল, সেগুলো আশা করি আজকের ক্লাসটা এবং আগের পার্ট 1 করলে, দুইটা পার্ট করলে আপনাদের আশা করি একদমই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই এশিয়ার যে ম্যাপের ভয়, সেটা আমরা দূর করেছি কীভাবে একটু খেয়াল করেন। প্রথমত আমরা এশিয়ার মধ্যে যে অঞ্চলগুলো পড়েছি সেগুলো একটু হাইলাইট করে দেই। প্রথমে আমরা পড়েছি দূরপ্রাচ্যের দেশগুলা, ফার ইস্ট, চিন্তা করিও মুফিজ, ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা শিখেছিলাম। তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পড়েছি। আজকে আমরা পড়েছি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং আমাদের জাজিরাতুল আরব এবং পারস্য উপসাগর। তাহলে দেখেন এগুলো ছাড়া কিন্তু তেমন গুরুত্বপূর্ণ আর কোনো দেশ নেই, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। তো সেজন্য আপনি যদি অবস্থানগত চিন্তা ভাবনা করেন, এশিয়ার বিস্তারিত আলোচনা আলহামদুলিল্লাহ আমরা করেছি, এটাও করেছি, এটা বলতে কিন্তু পুরো চীন এবং মঙ্গোলিয়া নিয়ে দূরপ্রাচ্য, ঠিক আছে, এটা করেছি। আমাদের এই যে কাজাকস্তান নিয়ে এই অঞ্চলটা, ইরানের নিয়ে এই অঞ্চলটা, যেটাকে আমরা পারস্য উপসাগর বলছি, আর জাজিরাতুল আরব এই যে ইয়েমেন নিয়ে এই অঞ্চলটা, এটা হচ্ছে জাজিরাতুল আরব, ইরাক সহ, তাহলে এই অঞ্চলটা। তাহলে আশা করছি আপনাদের ম্যাপ নিয়ে আর কোনো ভয় হওয়ার ঝামেলা নাই। আমরা সবগুলো অঞ্চল নিয়ে আলোচনা করেছি, যেভাবে আমরা ধরে ধরে পড়াই ওভাবে করে কিন্তু আমরা পুরোটা টপিক আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আপনাদের জন্য আজকে একটা খুবই সুন্দর ক্লাস আমরা গুছানোর চেষ্টা করেছি। তো যারা কষ্ট করে আজকের ক্লাসটা করেছেন, সবাই একটু একটা রিভিউ দেবেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, আর আপনারা কি এই ধরনের কি ক্লাস চান, কোন টপিকের উপরে ক্লাস চান, সেটা একটু বলবেন কেমন লেগেছে, ঠিক আছে। এবং এগুলো থেকে যদি প্রশ্ন আসে, আমরা কি পারবো নাকি ইনশাল্লাহ? এই ধরনের প্রশ্ন আসলে, অবস্থানগত প্রশ্ন আসলে কি পারবো? হ্যাঁ, আবির হাসান স্যার, মলি, আপনারা দুইজন অনেকবার কমেন্ট করেছেন, আপনারা দুইজন আজকের সেরা কমেন্টেটর, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আশা করছি আপনারা পারবেন স্যার। সবাই একটু বলবেন যে কেমন লেগেছেন। আলহামদুলিল্লাহ বলছেন বিনা ইসলাম। আপনাদের সাথে সংযুক্ত থাকা, দেখা করা তো সম্ভব না এতজনের সাথে, কিন্তু ক্লাসে আসলেই কিন্তু এটা মনে হয় যে এটা আমাদের একটা পরিবার, এবং এই পরিবার থেকে যারা যারা ভালো করবে, এই পরিবার থেকে যারা একটা ভালো চাকরি পাবে, তাদের একটা হালাল রিজিকের ব্যবস্থা হবে, সেটা আমাদের জন্য অনেকটা গর্বের বিষয় হবে, ঠিক আছে। তো এই গর্বের বিষয়টা সবাই একটু বলবেন।
একজন হচ্ছে ভাই আমার নামটা বললেনই না, আবির হাসান। বললাম তো আবির হাসান, আপনাকে তো আমি লাইক দিলাম একটা। ওকে, ইনশাল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবো। অনেক অনেক ধন্যবাদ। তাহলে স্যার আপনারা যারা পারবেন, আপনাদের জন্য কিন্তু এই 10 থেকে 20তম গ্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে 9টার যে ব্যাচটা, যে স্যার রাত 9টা বাজে একটা ব্যাচ দরকার, এই 9টার ব্যাচটা কিন্তু আমরা শুরু করেছি, যেখানে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আপনাদের আলোচনা হবে একদম বেসিক বা রুট লেভেল থেকে। এটাতে শুধুমাত্র একটা মাত্র ক্লাস হয়েছে সাইদুল স্যারের, আর একদম ফ্রেশ বা নতুন একটা কোর্স যেটাতে আপনারা ভর্তি হতে পারেন রাত 9টার ব্যাচে। এই রাত 9টার ব্যাচে যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের সাথে 9টার ব্যাচগুলোতে, তাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অথবা 19তম 20তম গ্রেডের 10 থেকে 20তম গ্রেডের যে লিখিত ফুল কোর্স আছে প্রাইমারি নিবন্ধনের, তারা কিন্তু আজকের কোর্সটাতে যুক্ত হতে পারবেন। আজকের কোর্সটাতে একদম একটা, আমি স্যারের পক্ষ থেকে মাত্র 1390 টাকার একটা কোর্স ছেড়ে দিলাম। আমি জানি না স্যার কি বলবেন। তাহলে 1390 টাকার আজকের দিনের জন্য নতুন ব্যাচের ভর্তির একটা আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দারুণ একটা অফার নিয়ে আসলাম। এটা একটু সবাই ফুলফিল করেন। কিভাবে করতে পারবেন? আপনারা এই লাইভ চলাকালীন সময়ে স্যার যেমনটা বলেন আমি একটু ট্রাই করি, 017672657 এবং 58 এই নাম্বারটাতে যারা পে করতে পারবেন বিকাশ অথবা নগদে, তারাই কিন্তু আজকের এই আমাদের গুরুত্বপূর্ণ অফারে আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন 9টার ব্যাচে। আপনারা যারা চান যে না মহিন স্যারের ক্লাসগুলা অথবা আমাদের সাইদুল স্যারের ক্লাসগুলা, জাহিন স্যার আসবেন আমাদের সাথে, ইকরামুল স্যার আসবেন, এমন স্যারদের ক্লাসগুলো আমরা করতে চাই এবং আমরা 9টার ব্যাচটাতে ভর্তি হতে চাই, কারণ সকালবেলা আমরা সময় পাই না তেমন, ঠিক আছে, রাতের বেলা সময় পাই। তো সেই 9টার ব্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে। তো 9টার ব্যাচটাতে আপনি কি করতে পারেন, মাত্র 1390 টাকার একটা কোর্স ফি আমি আপনাদের জন্য অন করে দিলাম, ঠিক আছে। ওকে, সংবিধানের উপর ক্লাস চেয়েছেন, ইনশাল্লাহ আমরা করবো। প্রণালীর উপরে ক্লাস কিন্তু করে ফেলেছি স্যার, ঠিক আছে। ওকে স্যার, ইনশাল্লাহ আশা করি যে আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস আপনাদের সাথে আমি শেয়ার করব, প্রণালীর উপরে ক্লাস ইনশাল্লাহ, ঠিক আছে। 49তম বিসিএস এর ক্লাস নেন, আন্তর্জাতিকে যা আছে ইনশাল্লাহ, আন্তর্জাতিক টপিক নিয়েই তো আজকের টপিকটাও কিন্তু আন্তর্জাতিক, এগুলো কিন্তু বিসিএস আসতে পারে, এমন না যে 10 থেকে 20তম গ্রেডেই আসবে, ঠিক আছে, এগুলো কিন্তু আসতে হবে। ওকে, মা মেডিসিন এবং ফেজিলোডে একজন আছেন আইডি চালান, তিনি বলেছেন স্যার ভর্তি হয়েছি মাশাল্লাহ। যারা যারা ভর্তি হচ্ছেন তারা একটু কষ্ট করে এটাতে, যারা 01767267575 এই নম্বরে যারা ভর্তি হচ্ছে তারা একটু পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে। পেমেন্ট ডান লিখলেন আপনাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই কিন্তু উৎসাহিত হবে। আর যারা আগের কোর্সে ভর্তি আছেন তারা তো ভর্তি আছেনই, যারা নতুন ভর্তি হতে যাচ্ছেন, যুক্ত হতে যাচ্ছেন আমাদের সাথে, মাত্র 1390 টাকার এই কোর্স ফিটাতে আপনি একাধারে চাইলে আপনি প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারেন, 19তম নিবন্ধনে অথবা 10 থেকে 20তম গ্রেডে যে কোনো একটাতে ভর্তি হয়ে যেতে পারেন। এবং এই ক্লাসগুলো আজীবন রেকর্ডেড থাকবে, প্রতিটা ক্লাসের শেষে এক্সাম নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আপনাদেরকে প্রায় 1200 টাকা সমমূল্যের হাইলাইটস দেওয়া হবে। তাহলে 1200 টাকা সমমূল্যে হাইলাইট যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু 1390 টাকা কিন্তু বড় একটা ফ্যাক্টর না, তাই না? তাহলে এই জন্য প্রিয় ভাই বোন যারা ক্লাসগুলো করতে পারছেন, একজন বলেছে স্যার ভর্তি হয়েছে কিন্তু ক্লাস শেয়ার করতে পারছি না। স্যার এটা কিন্তু প্রাইভেট ব্যাচে বা প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, যেখানে কিন্তু আপনি শেয়ার অপশনটা আপনার থাকবে না, যেটা আপনি আজীবন দেখে যেতে পারবেন, কিন্তু আপনি চাইলে কিন্তু শেয়ার করতে পারবেন না, ঠিক আছে। তাহলে এটা একটু মাথায় রাখবেন, তাহলে এটা একটু কষ্ট করে মাথায় রাখবেন। তাহলে যেটা করবেন, আজকে যারা এই অফারে ভর্তি হতে চাচ্ছেন 01767265758 এই নাম্বারটাতে যারা টাকা পাঠিয়ে আমাদের লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন, তাদের জন্যই কিন্তু এই বিশাল অফারটা, মাত্র 1390 টাকার এই বিশাল অফারটা, ঠিক আছে। ওকে স্যার নার্সিংয়ের কোনো ক্লাস হবে না? নার্সিংয়ের ক্লাসগুলো মূলত হচ্ছে আমরা অন্য আরেকটা প্ল্যাটফর্ম থেকে নেব, কিন্তু আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। কিন্তু এটা মূলত যারা জব ক্যান্ডিডেট, 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন, জব ক্যান্ডিডেট, এটা যারা 19তম নিবন্ধনের প্রিলি এবং ফুল কোর্স যারা করতে যাচ্ছেন বা প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা। তো 1390 টাকার এই কোর্স ফি দিয়ে আপনি বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান 4টা বিষয় সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ শিখতে পারবেন। পাশাপাশি এটাতে আপনারা থাকছেন সবসময় রেকর্ডেড ক্লাস, এক্সাম এবং 4টা বিষয়ের, অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আপনাদের ম্যাথের 4টা বিষয়ের হাইলাইটস, যে হাইলাইটসগুলো থেকে আপনাদের ইনশাল্লাহ অনেক কমেন্ট থাকবে বা অনেক পরিমাণে কমন থাকবে, ঠিক আছে। তাহলে আশা করছি আপনারা সবাই এটা পর্যন্ত একদমই বুঝতে পেরেছেন। পেমেন্ট ডান লিখেছেন একজন, আমাদের খাদিজা খাতুন মনি, মাশাল্লাহ, হাইলাইটগুলো দিয়ে দিবে স্যার ইনশাল্লাহ। ইংলিশ ক্লাসে ভর্তি আছি, মাশাল্লাহ। সুমন হোসেন বসর বলেছেন ইংলিশ ক্লাসে ভর্তি আছেন, মাশাল্লাহ। তাহলে যারা যারা যুক্ত হচ্ছেন, আমি একটু দেখি যে কারা কারা যুক্ত হচ্ছেন বা কারা কারা আমাদের সাথে এই পেমেন্টটা ডান করে আমাদের সাথে আজকে নতুন যাত্রায় যুক্ত হচ্ছেন। 9টার ব্যাচ, রাত 9টার যে ব্যাচটা আছে, এই রাত 9টার ব্যাচটা কিন্তু আমরা শুরু করেছি। তাহলে রাত 9টার ব্যাচ
এইটাতে ভর্তি হতে পারবেন মাত্র 1390 টাকা। মাত্র 1390 টাকার একটা পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। তাহলে প্রিয় স্যাররা সবাই একটু কষ্ট করে আজকে যারা যারা চাচ্ছেন মাত্র 1390 টাকার মঈন স্যারের এই বিশাল একটা অফারে মাত্র 1390 টাকায় ভর্তি হতে চাচ্ছেন, তারা কি করবেন, তারা দ্রুত আমাদের পেজটাতে ইনবক্স করতে পারেন অথবা আমাদের এই নাম্বারটাতে কি করবেন, অবশ্যই এই নাম্বারটাতে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? তাহলে আশা করছি আপনারা এটা সম্পর্কে জানেন যে প্রাইমারি শিক্ষক ফুল যে কোর্সটা, যেটাতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ পড়ানো হবে, সেটা কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। আপনি চাইলে কিন্তু সেই কোর্সটা করে নিতে পারেন মাত্র 1390 টাকা কোর্সে, ঠিক আছে স্যার? তাহলে এরা সম্পর্কে আশা করি সবার একদমই ক্লিয়ার। 9টার ব্যাচটা শুরু হচ্ছে আমাদের, আবারও আপনাদেরকে এই দাওয়াতটা দিয়ে রাখি, 9টার ব্যাচ। এবং এই 9টার ব্যাচটা আপনাদের কিভাবে কাজে লাগবে? প্রথমত অনেকে বলেন যে স্যার আমার হচ্ছে সারাদিন কিছু না কিছু পার্ট টাইম জব থাকে, পড়াশোনা থাকে, আমি সারাদিন সময় পাই না, আমার রাতের বেলা হলে সবচেয়ে ভালো হয়। তো এবার আমাদের 9টার ব্যাচটা শুরু হচ্ছে। যারা রাতের বেলা সময় বের করতে পারবেন তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। এবং আপনাদের চাকরি প্রার্থীরা যারা আছে তাদের চাকরি পাওয়ার জন্য এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। তাহলে এই 1390 টাকার কোর্সটাতে যারা যারা যুক্ত হচ্ছেন একটু পেমেন্ট ডান করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। মাত্র পেমেন্ট ডান করবেন। নাম্বারটা কি 017-017-67265758, ঠিক আছে? এটাতে সেন্ড মানি করে বিকাশ অথবা নগদ। আর যারা রকেটে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন সেটা হচ্ছে 013-06859293, ঠিক আছে? এই যে আমরা প্রায় বিভিন্ন জায়গাতে টাকা ইনভেস্ট করি, টাকা খরচ করি, নষ্ট করি, 1500-2000 টাকা তো একটা রেস্টুরেন্টে গেলে বলেই তো খাওয়া দাওয়া শেষ, তাই না? তো সেই জায়গা থেকে যারা যারা ভর্তি হচ্ছেন তারা একটু কষ্ট করে এই নাম্বারটাতে ক্লিয়ার করে পেমেন্ট ডান লিখবেন, অথবা স্যার ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ সেটা একটু লিখবেন, ঠিক আছে? খাদিজা খাতুন মনি বলেছেন স্যার ভর্তি হয়েছে স্যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা যারা ভর্তি হচ্ছেন আজকের ক্লাসটায় তারা কিন্তু মাত্র 1390 টাকার এই কোর্সটার একটা ফি পেয়ে যাচ্ছেন, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেখেন 1750 করে এটাতে আপনাকে দিতে হবে ক্লাসের পরে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে স্যার, অবশ্যই 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 আপনাদের মাত্র 1390 টাকা স্যান্ড মানি করে আপনাদের বলতে হবে যে স্যান্ড মানি করেছি, বা লাস্টের ডিজিটগুলো 4 ডিজিটটা আপনি বলতে পারেন, যে 4 ডিজিট আছে সেটা বলতে পারেন। আমাদের যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে যুক্ত করে দেবেন, ঠিক আছে? এবং আপনি কি করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই আমাদের যে অনলাইনের যে পেজ আছে সাইদুল স্যার পেজ, সেই সাইদুল স্যার পেজে কিন্তু আপনি যুক্ত হয়ে সেখানে আপনি কমেন্ট করতে পারেন যে, বা মেসেজ করতে পারেন যে স্যার আমাদের হচ্ছে ক্লাসে বা কার্যক্রম কবে থেকে শুরু হবে বা আসে বিষয় এগুলা। তাহলে আমরা যখন বলবো যে 1350 টাকার এই ছোট্ট একটা কোর্স ফিতে আপনারা কয়টা সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, মূলত একটা আছে সাধারণ জ্ঞান, আপনি মঈন স্যারকে পাবেন এখানে, আপনি ইংরেজি পাবেন, বাংলা পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ইংরেজি পাচ্ছেন আপনি সাইদুল স্যারকে, ঠিক আছে? এবং ম্যাথ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে, যেখানে লাইভ ক্লাসগুলো একদম আপডেট লাইভ ক্লাসগুলো সেভ আকারে সেখানে থাকবে, আজীবন দেখতে পারবেন। প্রতিটা ক্লাসের পর এক্সাম নেওয়া হবে এবং 4টা বিষয় সম্পর্কে এখানে 1200 টাকা সমমূল্যের একটা হাইলাইট কিন্তু আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে প্রিয় স্যাররা যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা খুব দ্রুত ডিসিশন নিতে জানেন এবং বোঝেন যে ডিসিশনটা এখনই নেওয়ার সময়, 49তম বিসিএস এর মানে বিশাল রকম একটা প্রিপারেশন সবাই নিচ্ছে, এই সময়টাতে চাকরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক পোস্টে চাকরি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করতে পারেন স্যার, অবশ্যই আজকের ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য বা আমাদের এই কোর্সটাতে যুক্ত হওয়ার জন্য মাত্র 1390 টাকার একটা কোর্স ফি আপনারা নিয়ে নিতে পারেন, যেটাতে প্রাইমারি শিক্ষক নিবন্ধন অথবা 19 থেকে 20তম গ্রেডের অথবা নিবন্ধন পরীক্ষার 10 থেকে 20তম গ্রেডের যে প্রিলি লিখিত ফুল কোর্স আছে সেটাতে আপনারা বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এটাতে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটু পেমেন্ট ডান লিখেন যে স্যার ভর্তি হয়েছি, যেমন খাদিজা খাতুন মনি বোন আমাদের সাথে ভর্তি হয়েছে আজকে। তো যারা যারাই ভর্তি হচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন যে স্যার আজকে আপনাদের সাথে ভর্তি হয়েছে, ঠিক আছে? ওকে, মাওলানা রবিউল ইসলাম আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন সবাই। হ্যাঁ, তাহলে আমরা এটা আশা করি সবাই ক্লিয়ার একদম। আমরা যেটা বলছিলাম যে নতুন কোর্সগুলোতে ভর্তি হতে গেলে লাইভ চলাকালীন সময় মাত্র 1390 টাকার এটা, যেটা 9টার ব্যাচ, রাত 9টার ব্যাচ, রাত 9টার ব্যাচ, এই 9টার ব্যাচটা কিন্তু করতে হবে, ঠিক আছে? পাশাপাশি আপনারা যদি শুধুমাত্র ইংরেজি কোর্স করতে চান, যেমন স্যার আমি শুধুমাত্র ইংরেজির বেসিক একটা কোর্স করতে চাই, তাহলে কোর্স ফি 1500 টাকা এটা সবসময় স্যার নিয়ে থাকে সাইদুল স্যারের লাইভ ক্লাসগুলোতে, কিন্তু আমরা মূলত এই 1500 টাকা নয়, বরং লাইভে থাকাকালীন সময় মাত্র 750 টাকায় কিন্তু আপনি ভর্তি হতে পারছেন, শুধুমাত্র ইংরেজিতে যারা দুর্বলতা আছে বা যারা কোর্সটা করতে চান সাইদুল স্যারের। তাহলে সাইদুল স্যারের বেসিক ইংলিশ কোর্সটা 750 টাকায় ভর্তি হতে পারছেন। আর আপনারা পুরোটা 4টা বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞান 4টা বিষয়ের পূর্ণাঙ্গ কোর্স, যেটা আজীবন রেকর্ডেড থাকবে, এক্সাম নেওয়া হবে এবং 1200 টাকা সমমূল্যের হাইলাইটস দেওয়া হবে,
সেই কোর্সটা করতে পারবেন মাত্র কত টাকা দিয়ে? 1390 টাকা দিয়ে। তাহলে আপনাদের এটা খুবই ইচ্ছা যে না স্যার আমার সাধারণ জ্ঞানে ভালো আছে, আমি পড়ছি, আমি বাংলায় ভালো আছে, আমার ম্যাথে ভালো আছে, শুধু ইংরেজিতে একটু দুর্বল বা ইংরেজিটাতে আমার একটু শানিত করতে হবে প্রিপারেশনটাকে, তাহলে আপনি এই 770 টাকার লাইভ চলাকালীন সময়ে আপনার পেজে নক দিয়ে কিন্তু করে ফেলতে পারেন, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে, বলেছেন স্যার বই পাবো কি? অবশ্যই বই বলতে এখানে হাইলাইট দেওয়া হবে, হাইলাইট, এবং এই হাইলাইটসগুলো প্রচণ্ড পরিমাণে সমৃদ্ধ। এই হাইলাইটসগুলো একদম সমৃদ্ধ হাইলাইটস, যেগুলো আপনার প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে। ঠিক আছে, 4টা হাইলাইটস দেওয়া হবে, বাংলার একটা, ইংরেজির একটা, সাধারণ জ্ঞানের একটা এবং ম্যাথের একটা। 4টা হাইলাইট আপনাদেরকে দেওয়া হবে, যেটা এই টাকার মধ্যেই, বাড়তি করে পে করতে হবে না, 1390 টাকার মধ্যেই 4 বিষয়ের ক্লাস, 4টা হাইলাইট, এবং এই রেকর্ডেড ক্লাসগুলো আজীবন রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড। সবাই সবাই স্যার বলেছে স্যার সবগুলা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটার ক্ষেত্রে রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। রেকর্ডেড ভিডিওগুলো যেগুলো লাইভ ক্লাস হয় সেগুলো সেভ করে আমরা আবার আপলোড দেবো, যেগুলো রেকর্ডেড আকারে আপনারা সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ বলতে আপনাদের এই মানে যে প্রাইভেট গ্রুপ থাকবে সেটাতে সংরক্ষিত থাকবে। তাহলে অফারে ভর্তি হতে গেলে লাইভ চলাকালীন সময়ে 01767265758 এই নাম্বারটাতে যারা 1390 টাকা পাঠিয়েছেন এবং পেমেন্ট ডান বলেছেন, তারাই কিন্তু আজকের আশা করি আজকের কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারবেন। এবং আমাদের ক্লাসগুলো খুবই শীঘ্রই 9টার ব্যাচে যে ক্লাসগুলো আছে সেগুলো শুরু হবে। এবং 9টার ব্যাচে ক্লাস হওয়া মানে কি, 9টার ব্যাচে আপনি একদম রিল্যাক্সে ক্লাস করতে পারবেন, যেমন ধরেন আজকের ক্লাসটা করেছেন, রাতভর ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা একটু বলি যে আর্থিক সমস্যায় যারা আছেন, যারা একটু ঝামেলার মধ্যে আছেন, যারা বলছেন যে স্যার একটু পরে করব, কিন্তু এই 1390 টাকার কোর্স ফিটা আমি হারাতে চাচ্ছি না, এই অফারটা আমি হারাতে চাচ্ছি না, তাদের জন্য একটা অফার। তারা আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে আপনারা কল দিয়ে বলবেন যে মঈন স্যার বলেছিল মাত্র 1390 টাকার একটা একটা অফার চলছে, এবং এই অফারে আমি বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে জিকে এবং ম্যাথ, এই 4টা টপিক নিয়ে পড়াশোনা করতে চাই, এবং আমাদের যে 10 থেকে 20তম গ্রেড অথবা প্রাইমারি অথবা শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন নিতে চাই। তো তাদের জন্য মূলত এটা চালু করা, যে আর্থিক সমস্যা যাদের আছে তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারা কি করতে পারেন, তারা ক্লাসগুলোকে শুরু করতে পারেন। ঠিক আছে স্যার, উদ্বোধনী ক্লাস কখন হবে? শুরু হবে কখন জানলে ভালো হতো। উদ্বোধনী ক্লাসের উদ্বোধন কিন্তু সাইদুল স্যার করেছেন একটা মাত্র ক্লাস দিয়ে, যেটা শুধুমাত্র কীভাবে পড়তে হবে সেটা একটা ডিটেলস দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লাসটা কিন্তু উদ্বোধন হয়েছে। এবং আপনারা এখন থেকে যুক্ত হলে রেগুলার যে ক্লাসগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে। ঠিক আছে, বেসিক কোনো ক্লাস হয়নি, আমি এখনও সেই ব্যাচটাতে এখনও কোনো ক্লাস নেইনি, একদমই ফুল একদম নতুন একটা ব্যাচ, যেটা রাত 9টার ব্যাচ। এই 9টার ব্যাচটা কিন্তু শুরু হয়েছে। তাহলে রাত 9টার ব্যাচ যারা চাচ্ছিলেন যে স্যার রাত 9টার ব্যাচ, সেই রাত 9টার ব্যাচটা কিন্তু চালু হয়েছে আপনাদের জন্য, এটা একটু মাথায় রাখবেন। এবং এই কোর্সটাতে আপনারা যুক্ত হওয়ার জন্য 08049955560 অথবা 0809556162626263645 অর্থাৎ 1 থেকে 5 যে কোনো একটা নাম্বারে কল দিলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কোর্সের সম্পর্কে বিস্তারিত ডিটেলস। তাহলে আশা করছি আপনারা সবাই এটা সম্পর্কে একদমই ক্লিয়ার। আর যাদের বেশি আর্থিক সমস্যা বা পরে দিতে যাচ্ছেন বা স্যারের সাথে কথা বলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন 01767265758, এটা সাইদুল স্যারের সাথে আপনারা যুক্ত হতে পারেন এবং সাইদুল স্যারের এটা নিয়ে সম্পর্কে আপনারা জানতে পারেন। সাইদুল স্যারের সাথে কথা বলে আপনাদের যে আর্থিক সমস্যার কথা আছে সেগুলো স্যারকে বলতে পারেন। স্যার অবশ্যই খুবই মানবিক ওয়েতে আপনাদের সাথে ডিল করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, রেকর্ডিং ক্লাস তো অনেকগুলো পাচ্ছি নাম্বার লিঙ্কে, রেকর্ডিং ক্লাসের, হ্যাঁ স্যার যদি বলা হয় রেকর্ডিং ক্লাসগুলো আপনারা কীভাবে পাবেন, নতুন যে ব্যাচ আছে সেটাতে ক্লাস শুরু হলে আপনারা সেই রেকর্ডেড ক্লাসগুলো সেভ করে আপনাদের যে গ্রুপ আছে সেটাতে আপলোড করে দেওয়া হবে একদম ক্রমান্বয়ে লেকচার আকারে, কত তারিখের সে তারিখ আকারে আপনারা সেগুলো ইজিলি পেয়ে যাবেন আপনাদের যে গ্রুপটাতে ক্লাস হবে সেটাতে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রাইভেট গ্রুপটাতে। তাহলে আপনারা এটা যারা এই স্ক্রিনশটটা যারা রাখবেন তাদের জন্য একটা সুবিধা কি, সুবিধা হচ্ছে যে স্যার আমি এখন পারছি না, কিন্তু ইনশাল্লাহ আমি সকালে বা 11টার মধ্যে, আমি কোনো সময় 11টা বলি না, এটা মূলত হচ্ছে 12টার মধ্যে। ঠিক আছে স্যার, আমি 12টার মধ্যে ভর্তি হব ইনশাল্লাহ, কিন্তু আমি সেই 1390 টাকার যে আপনার যে ফিটা আছে, যে অফারটা আছে, সেই অফারে আমি ভর্তি হতে চাচ্ছি। তো তাদের জন্য কিন্তু এই একটা অফার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আজকের স্ক্রিনশটটা দিয়ে বা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি আপনাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছি এবং 1390 টাকার অফারে ভর্তি হতে চাচ্ছি, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য একটা কনসিডার করা হবে আগামীকাল সকাল 12টা পর্যন্ত। ঠিক আছে, তাহলে আশা করি যে এটা একদমই ক্লিয়ার। নাম্বারটা সবাই একটু মাথায় রাখবেন, 017672657 এবং 58। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের
যে কোর্সগুলো বর্তমান সময়ে রানিং আছে সেগুলো সম্পর্কে একটু বলে রাখি। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্স 19তম 20তম গ্রেডের যে 10 থেকে 20তম গ্রেডের যে প্রিলি বা লিখিত ফুল কোর্স, 19তম নিবন্ধন ফুল কোর্স, এগুলা বা 0 থেকে বেসিক পর্যন্ত সবগুলার ফাউন্ডেশন ইংলিশের ব্যাচ, ঠিক আছে, এই সব কিছুই কিন্তু আজকের যে অফার অনুযায়ী মঈন স্যার যেটাকে আপনাদেরকে দিলাম সেই অফার অনুযায়ী কিন্তু আপনি কত ভর্তি হতে পারবেন, মাত্র 1390। তাহলে যারা আমাদের এই এশিয়ার ম্যাপ ক্লাসটা নিয়ে সবাই বুঝেছেন বা সবাই থেকেছেন এই লাইভ ক্লাসটাতে, একটু নেটের একটু ঝামেলা হয়েছিল, তাহলে আপনারা যারা হচ্ছেন এই ক্লাসটা সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে চাচ্ছেন, আপনাদের সবাইকে এই 9টার ব্যাচের যে কোর্সের যে দাওয়াত আছে সেই দাওয়াত দিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। 9টার ব্যাচে আপনাদের জন্য একটা দুর্দান্ত ব্যাচ হবে ইনশাল্লাহ। এই 9টার ব্যাচটাতে আপনাদের সকলের এনরোলমেন্ট আমি চাই, সবাই থাকবেন ইনশাল্লাহ। খুব দ্রুত আমরা সেখানে ক্লাস নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।